এই গল্পটি উত্তরপ্রদেশের নয়ডা শহরের। করণ, যে একটি বাইক ট্যাক্সি চালাতো এবং তার বৃদ্ধ মায়ের সাথে থাকত, সে এই এলাকার প্রতিটি গলি এবং প্রতিটি মোড় খুব ভালো করে চিনত। এক দুপুরে যখন সে শহরের মূল কেন্দ্রের দিকে যাচ্ছিল, তখন সে একটি নির্জন এবং ধ্বংসপ্রাপ্ত প্রায় ভবনের কাছে প্রস্রাব করার জন্য থামল। আর ঠিক সেই মুহূর্তেই তার জীবন এমন এক মোড় নিল যার আশা কেউ কখনো করেনি। করণ তার পুরনো মোটরসাইকেলটি ব্যানার কাছে দাঁড় করালো এবং নিজের মনেই বিড়বিড় করে অভিযোগ করতে লাগল, কারণ সকাল থেকে দীর্ঘ যাত্রার সময় সে এক লোকমা খাবারও খায়নি। সেই নির্জন জমিটি ঝোপঝাড় এবং ঘন গাছের আড়ালে গভীরে অবস্থিত ছিল। আগে এটি কোনো এক ধনী পরিবারের আলিশান বাংলো ছিল, কিন্তু এখন সেখানে কেবল শ্যাওলা ধরা দেওয়াল এবং ফাটল ধরা সিমেন্টের একটি জলের ট্যাঙ্কি অবশিষ্ট ছিল। সে কেবল কিছুক্ষণের জন্যই থামতে চেয়েছিল, কিন্তু যখন সে চলেই যাবে ভাবছিল, তখন হঠাৎ বাগানের পেছন থেকে একটি খুব ধীর এবং অস্পষ্ট শব্দ শুনতে পেল। আওয়াজটি জোরে ছিল না, শুধু মনে হচ্ছিল যেন কোনো কিছু ধীরে ধীরে থেমে থেমে এবং খুব দুর্বলভাবে ছটফট করছে। সে এক মুহূর্তের জন্য থমকে গেল, চারদিকে তাকালো এবং তারপর আরও মনোযোগ দিয়ে শোনার জন্য নিজের কান আওয়াজের দিকে পেতে দিল। শুরুতে করণ ভেবেছিল যে হয়তো কোনো বিড়াল বা কুকুর আটকে গেছে, কিন্তু সেই আওয়াজের মাঝে সে একজন মানুষের গোঙানির শব্দ শুনতে পেল, যেন কেউ মুখে কাপড় বাঁধা থাকা সত্ত্বেও চিৎকার করার চেষ্টা করছে। তার শরীরে শিহরণ খেলে গেল। এত নির্জন জায়গায় এমন আওয়াজ কোথা থেকে আসতে পারে? করণ এক সেকেন্ডের জন্য ইতস্তত করল, তারপর তার ফোনের টর্চ জ্বালালো এবং শুকনো পাতায় ভরা পথে সাবধানে পা বাড়াতে লাগল। পড়ে যাওয়া দেওয়ালের পেছনে সে একটি জং ধরা লোহার ঢাকনা দেখতে পেল, যা জলের ট্যাঙ্কের উপর রাখা ছিল। নিচ থেকে স্পষ্টভাবে নড়াচড়ার খুব ধীর শব্দ এবং থেমে থেমে আসা নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছিল। কিছু না ভেবেই করণ নিচে ঝুঁকল এবং লোহার ঢাকনাটিতে জোরে ধাক্কা দিল এবং চিৎকার করে জিজ্ঞেস করল, নিচে কি কেউ আছেন? কেউ কোনো উত্তর দিল না, শুধু একটি খুব দুর্বল খড়খড়ানির শব্দ এলো। তার মন বলল যে এটি কোনো রসিকতা নয়। সে তার বাইকের পেছনে মালপত্র বাঁধার দড়িটি বের করল, সেটি লোহার ঢাকনার ছিদ্র দিয়ে ঢোকালো এবং নিজের সমস্ত শক্তি দিয়ে টানল। ঢাকনাটি খুলে গেল এবং ভেতর থেকে স্যাঁতস্যাঁতে তীব্র গন্ধ বেরিয়ে এলো। যখন ফোনের আলো নিচে গেল, তখন করণ হতভম্ব হয়ে গেল। ট্যাঙ্কের তলদেশে এক মহিলা ব্যথায় কাতরাচ্ছিলেন। তার হাত নাইলনের দড়ি দিয়ে পেছনে বাঁধা ছিল, মুখে টেপ লাগানো ছিল, জামাকাপড় নোংরা ছিল এবং জল তার কোমর পর্যন্ত ছিল। সে ওপরে তাকানোর চেষ্টা করছিল এবং তার চোখে এমন আতঙ্ক ছিল যেন সে প্রাণের ভিক্ষা চাইছে। এখন চিন্তা করার সময় ছিল না। করণ দ্রুত দড়ি নিচে ফেলল, সেটি মহিলার শরীরের চারদিকে পেঁচিয়ে দিল এবং দড়িটি শক্ত করে ধরে পুরো শক্তি দিয়ে ওপরে টানতে লাগল। ট্যাঙ্কটি 2.5 মিটারের বেশি গভীর ছিল এবং এর দেওয়ালগুলো খুব পিচ্ছিল ছিল। তাকে হাঁটু গেড়ে তার বাহুর সমস্ত শক্তি প্রয়োগ করতে হয়েছিল, যার ফলে তার চামড়া পর্যন্ত ছিলে গিয়েছিল। যখন সেই মহিলাকে ট্যাঙ্কের মুখ পর্যন্ত আনা হলো, তখন সে তার শুকনো কাশি এবং ভাঙা নিঃশ্বাসের শব্দ শুনতে পেল। সে দ্রুত তার মুখ থেকে টেপ সরালো এবং ঘাবড়ে গিয়ে জিজ্ঞেস করল, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আমি আপনাকে বাইরে নিয়ে যাচ্ছি। মহিলা কেবল ধীরে মাথা নাড়াতে পারলেন এবং তারপর অজ্ঞান হয়ে গেলেন। করণ তাকে ঘাসের ওপর শোয়ালো এবং তাকে ঢাকার জন্য আশেপাশে কিছু খুঁজতে লাগল। তার বাইকে একটি পাতলা রেইনকোট রাখা ছিল। সে দ্রুত সেটি মহিলার ওপর দিয়ে দিল এবং নিজের হেলমেট খুলে তার মাথায় পরিয়ে দিল, যাতে তাকে ঝাঁকুনি থেকে রক্ষা করা যায়, কারণ তার ভয় ছিল যে তার কোনো অভ্যন্তরীণ চোট লাগেনি তো। করণ অ্যাম্বুলেন্স ডাকার জন্য তার ফোন বের করল, কিন্তু স্ক্রিনে কেবল নো সিগন্যাল দেখাচ্ছিল। সেই নির্জন এলাকাটি জনবসতি থেকে অনেক দূরে ছিল, তাই সিগন্যাল খুব দুর্বল ছিল। সে দেওয়ালের আশেপাশে অনেকবার চক্কর লাগালো, কিন্তু সব বৃথা গেল। দেরি না করে করণ সেই মহিলাকে নিজের পিঠে তুলে নিল। সে দ্রুত প্রধান রাস্তার ধারে পৌঁছল, যেখান থেকে প্রায় 100 মিটার দূরে ফোনের সিগন্যাল পাওয়ার আশা ছিল, যাতে সে 102 নম্বরে কল করতে পারে। যখন ফোনে সিগন্যাল এলো, তখন করণ হাঁপাতে হাঁপাতে কন্ট্রোল রুমকে পুরো ঘটনাটি জানালো। ফোনে থাকা অপারেটর তাকে নির্দেশ দিল যে সে যেন ভুক্তভোগীকে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়, কারণ অ্যাম্বুলেন্স অনেক দূরে ছিল এবং সেটি আসতে আধ ঘন্টার বেশি সময় লাগতে পারে। এই পরামর্শটি সঠিক মনে হলো, তাই সে সঙ্গে সঙ্গে সেটাই করল। মোটরসাইকেল স্টার্ট করার আগে করণ সেই ধ্বংসপ্রাপ্ত ভবনের লোকেশন তার সঙ্গী দীপককে হোয়াটসঅ্যাপে পাঠালো এবং একটি সংক্ষিপ্ত বার্তা লিখল, এই জায়গাটা খুব সন্দেহজনক, এটা সেভ করে রেখো, আমি পরে কল করব। সে খুব ধীরে ধীরে বাইক চালাতে লাগলো, এক হাত দিয়ে সেই মহিলাকে নিজের পিঠের সাথে ধরে রেখে এবং রাস্তার গর্তগুলো এড়িয়ে। পথে সেই মহিলা মাঝে মাঝে জ্ঞানে ফিরছিল এবং তার ঠোঁট কাঁপছিল। সে খুব ধীরে কথা বলছিল, যেন কোনো কিছুতে খুব ভয় পেয়েছে। করণ কেবল কিছু অসংলগ্ন শব্দই শুনতে পেল, আমার পরিবারকে জানাবেন না, এবং তারপর সে আবার ঘুমিয়ে পড়ল।
লংপুরের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র সেখান থেকে প্রায় 7 কিলোমিটার দূরে ছিল। যখন করণ হাসপাতালের দরজায় তার বাইক থামালো, তখন রাতের ডিউটিতে থাকা ডাক্তার সেই দৃশ্য দেখে অবাক হয়ে গেলেন। ঘামে ভেজা এক বাইক ট্যাক্সি চালক নিজের পিঠে এক সম্ভ্রান্ত দেখতে মহিলাকে বহন করছিল, যার হাত পা বাঁধা ছিল। সে সঙ্গে সঙ্গে বলল, তাড়াতাড়ি করুন, আমি একে খুঁজে পেয়েছি, দয়া করে একে সাহায্য করুন, এর শ্বাস চলছে। ডাক্তার সঙ্গে সঙ্গে তাকে একটি ছোট ইমার্জেন্সি রুমে নিয়ে গেলেন, দড়ি কাটলেন, ক্ষত পরিষ্কার করলেন এবং রেজিস্টারে পুরো তথ্য সাবধানে নথিভুক্ত করলেন। বাঁধন আর টেপের দাগ দেখে তাদের কোনো অপরাধমূলক ঘটনার সন্দেহ হলো, তাই তারা নিয়ম অনুযায়ী পুলিশকে ফোন করে দিল। হাসপাতালের রেজিস্টারে আসার সময় নিয়ে আসা ব্যক্তির নাম, মোটরসাইকেলের নম্বর সবকিছু স্পষ্টভাবে নথিভুক্ত হলো। করণ করিডোরে বসে পড়ল, কিন্তু তার মন তখনও অস্থির ছিল। তার কপালে ঘাম জমছিল এবং হাত কাঁপছিল। সে একমাত্র একজন মানুষের জীবন বাঁচিয়েছিল, কিন্তু সে বুঝতে পারছিল না যে ওই মহিলা এমন জায়গায় বাধা কেন ছিল। হাসপাতালের কর্মীরা নিজেদের মধ্যে আলোচনা করল যে পুলিশ না আসা পর্যন্ত মহিলার পরিচয় গোপন রাখা হবে। একজন সিনিয়র ডাক্তার করণের কাছে এসে নিচু স্বরে বললেন, তুমি নিশ্চিন্ত থাকো, আমরা পুলিশকে খবর দিয়েছি, তারা পরে তোমার সাথে কথা বলবে। করণ মাথা নাড়ালো এবং দীপককে ফোন করল। অন্য প্রান্ত থেকে যানবাহনের শব্দ আসছিল। দীপক বলল, আমি লোকেশন সেভ করে নিয়েছি, ওই জায়গাটা সত্যি এক পুরনো বাংলো। আগে সেখানে কেউ ডুবে মারা গিয়েছিল, তারপর থেকে ওখানে কেউ যায় না। ভাই, সাবধানে থাকিস, কোথাও তুই কোনো বিপদে না পড়ে যাস। করণ দীর্ঘশ্বাস নিল এবং শুধু এটুকুই বলল, যদি আমি না বাঁচাতাম তবে সে মারা যেত। সে দীপককে বলল যে সে যেন লোকেশনটি যত্ন করে রাখে এবং সময়ের প্রমাণ হিসাবে স্ক্রিনশট পাঠিয়ে দেয়। কিছুক্ষণ পর মহিলার জ্ঞান ফিরল। তাকে ড্রিপ দেওয়া হচ্ছিল। তার চেহারা ফ্যাকাশে ছিল এবং তার চোখে এখনও অনেক ভয় ছিল। সে ডাক্তারকে ধীরে ধীরে জিজ্ঞেস করল, ওই বাইক ট্যাক্সি চালক কোথায়? করণ ভেতরে গেল এবং নমস্কার জানালো। সে করণের দিকে তাকালো, তার ঠোঁট কাঁপল এবং বলল, ধন্যবাদ, দয়া করে আমার পরিবারকে এই বিষয়ে কিছু জানাবেন না। তারপর তার চোখ আবার বন্ধ হয়ে গেল। ডাক্তার করণকে বাইরে যাওয়ার ইশারা করলেন যাতে রোগী বিশ্রাম নিতে পারে। করণ কিছু বুঝতে পারছিল না, কিন্তু সে বেশি কিছু জিজ্ঞেস করার সাহসও পেল না। সে তার নাম, আধার নম্বর এবং বাইকের নম্বর নথিভুক্ত করালো এবং একজন সাক্ষী হিসাবে সই করল। হাসপাতাল থেকে বেরোনোর আগে সে দরজায় দাঁড়িয়ে এদিক ওদিক তাকাতে লাগল। কাছেই দুজন লোক একটি কালো রঙের স্কুটারে দাঁড়িয়েছিল এবং তাদের নজর করণের উপরই ছিল। ওই স্কুটারে কোনো নাম্বার প্লেট ছিল না এবং করণের মনে পড়ল যে এই স্কুটারটি সে সেই ধ্বংসস্তূপের কাছে দেখেছিল যখন সে মহিলাকে বাঁচাচ্ছিল। তার কিছু খারাপ ঘটার আশঙ্কা হল। সে অজুহাত হিসাবে তার আয়না ঠিক করল এবং নিজের বাইক স্টার্ট করে অন্যদিকে বেরিয়ে গেল। ওই দুজন অচেনা ব্যক্তি সঙ্গে সঙ্গে তার পিছু নিল। করণ তার বাইকের গতি বাড়ালো এবং একটি সরু গলিতে ঢুকে গেল, যা পুরনো বাজারের দিকে যেত। ওই গলিটি এত সরু ছিল যে কেবল একটি মোটরসাইকেলই যেতে পারত এবং রাস্তা খুব এবড়ো খেবড়ো ছিল। ওই গলিগুলোর পুরনো অভিজ্ঞতা থাকার কারণে সে সহজেই মোড় নিচ্ছিল। অন্যদিকে পেছনে আসা ভারী স্কুটারটি বারবার দেওয়ালের সাথে ধাক্কা খেতে খেতে বাজছিল। যখন একটি স্পিড ব্রেকার এলো, তখন করণ হঠাৎ জোরে ব্রেক কষল, যার ফলে পেছনের লোকেরা হঠাৎ ঘাবড়ে গেল এবং তাদের ভারসাম্য নষ্ট হয়ে গেল। সেই সুযোগের সদ্ব্যবহার করে করণ আরেকটি ছোট গলিতে মোড় নিল এবং পুরনো বাড়ির সারি পার করে অন্য প্রধান রাস্তায় বেরিয়ে গেল। যখন তার পুরোপুরি বিশ্বাস হলো যে এখন কেউ তার পিছু করছে না, তখন সে রাস্তার ধারে থামল এবং জোরে জোরে শ্বাস নিতে লাগল। তার বাইকের পেছনের ক্যারিয়ারে দেওয়ালের সাথে ঘষা লেগে এক লম্বা দাগ তৈরি হয়েছিল, যা এইমাত্র হওয়া সেই দৌড়ঝাঁপের ফলাফল ছিল। করণ স্বাস্থ্যকেন্দ্রে ফিরে গেল এবং সেখানে উপস্থিত কর্মকর্তাদের জানালো যে কেউ তার পিছু করছে। ডাক্তার তাকে পরামর্শ দিলেন যে যখন পুলিশ আসবে তখন সে যেন তাদের এই সব কথা বলে দেয় এবং তারপর তারা তাদের রিপোর্ট লেখা চালিয়ে গেলেন। করণ মাথা নাড়ল এবং কিছুক্ষণ সেখানেই বসে অপেক্ষা করতে লাগল। যখন স্থানীয় পুলিশের গাড়ি পৌঁছালো, তখন সে তাদের ঘটনার সাথে জড়িত পুরো তথ্য দিল। সে তাদের ঘটনার সময় মহিলাকে বাঁচানোর প্রক্রিয়া এবং সেই ডিজিটাল লোকেশন দিল যা সে তার বন্ধুকে পাঠিয়েছিল। এর সাথে সে ওই দুই অচেনা ব্যক্তির দ্বারা পিছু ধাওয়া করা এবং তার মোটরসাইকেলে আসা আচরের দাগের কথাও জানালো। পুলিশ প্রতিটি ছোট তথ্য খুব সাবধানতার সাথে নথিভুক্ত করল। সেই রাতে করণ খুব অশান্ত মন নিয়ে বাড়ি ফিরল। সেটি একটি ছোট ভাড়া ঘর ছিল, যেখানে কেবল মা ও ছেলের থাকার মতো জায়গাই ছিল। তার মা ঘুমিয়ে পড়েছিলেন, কিন্তু হার্টের পুরনো অসুখের কারণে তার শ্বাস খুব ভারী ছিল। করণ তার মায়ের দিকে তাকিয়ে ধীরে ধীরে নিজের ভয়ের উপর নিয়ন্ত্রণ আনার চেষ্টা করতে লাগল। তার মাথায় বারবার সেই জলের ট্যাঙ্কে পড়ে থাকা মহিলার চোখের ভয় এবং তার সেই অনুরোধ প্রতিধ্বনিত হচ্ছিল, যেখানে সে বলেছিল, আমার পরিবারকে জানাবেন না। সে ভাবতে লাগল যে শেষ পর্যন্ত এক ধনী দেখতে মহিলা এমন ভয়াবহ পরিস্থিতিতে কিভাবে পৌঁছালো এবং তাকে বাঁচানোর ঠিক পরেই কেউ কেন তার পেছনে এমনভাবে লেগে পড়ল। পরদিন সকালে করণকে তার জবানবন্দি আরও স্পষ্ট করার জন্য আবার স্বাস্থ্যকেন্দ্রে ডাকা হলো।
ওই মহিলা যাকে সে মৃত্যুর মুখ থেকে বের করেছিল এখন পুরোপুরি জ্ঞানে ছিল। যখন করণ তার ঘরে গেল তখন সে বিছানায় হেলান দিয়ে বসেছিল। তার চোখে ক্লান্তি তো ছিলই, কিন্তু করণকে দেখে তাতে এক বিশ্বাসের ঝলকও দেখা গেল। ডাক্তার ধীরে করণকে জানালেন তার জ্ঞান ফিরেছে, কিন্তু সে তার পরিবারকে ডাকার জন্য একদমই প্রস্তুত নয়। আমরা জেলা পুলিশকে জানিয়েছি এবং তারা আজই এই বিষয়ে তদন্ত করবে। করণ ঘরের এক কোণে বসল এবং নিতাকে, মানে সেই মহিলাকে, এক আইনজীবীর সাথে কথা বলতে দেখতে লাগল, যিনি এইমাত্র সেখানে পৌঁছেছেন এবং বেশ বুঝদার মনে হচ্ছিল। সে ওই মহিলা আইনজীবীর নাম লীনা শুনল। ওই দুই মহিলা নিজেদের মধ্যে খুব দ্রুত আলোচনা করছিল এবং নিতার থাকার জায়গা গোপন রাখার পরিকল্পনা করছিল। লীনা তারপর করণের কাছে এসে এক মৃদু হাসির সাথে তাকে ধন্যবাদ জানালো এবং তার সাহসিকতার প্রশংসা করল। সে বলল যে করণের এখন গিয়ে বিশ্রাম করা উচিত, কিন্তু আজ সন্ধ্যায় পুলিশ তাকে আনুষ্ঠানিক জিজ্ঞাসাবাদের জন্য ডাকতে পারে। করণ সম্মতি জানিয়ে মাথা নাড়ল, কিন্তু সেখান থেকে বেরোনোর আগেই তার ফোন জোরে বেজে উঠল। এক অচেনা নম্বর থেকে সে একটি সংক্ষিপ্ত মেসেজ পেল, এতে জড়িও না। ওই মেসেজে না কোনো প্রেরকের নাম ছিল আর না কোনো জ্যোতিচিহ্ন। করণ কিছু মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল এবং তার মাথায় গতকালের সেই দুই ব্যক্তির ছবি ভেসে উঠল, যারা কালো স্কুটারে তার পিছু করছিল। সে বুঝতে পারল যে এই বিষয়টি যতটা সে ভেবেছিল তার চেয়ে অনেক বেশি জটিল, কিন্তু সে এটাও জানত যে এখন পিছু হটার কোনো রাস্তা নেই। সে নিজের চোখে সব দেখেছিল এবং একটি প্রাণ বাঁচিয়েছিল। এখন সে চাইলেও নিজেকে এই বিষয় থেকে আলাদা করতে পারবে না। সেই দিন দুপুরে স্বাস্থ্যকেন্দ্র থেকে বেরোনোর সময় করণ সেই নির্জন ধ্বংসস্তূপের দিকে যাওয়ার রাস্তার দিকে পেছনে ফিরে তাকালো। তার চোখে এক গভীর চিন্তা ছিল এবং মাথায় প্রশ্নের পাহাড় জমেছিল যে ওই ভুক্তভোগী মহিলা আসলে কে, তাকে কে মেরে ফেলতে চেয়েছিল এবং কোন বিষয়টি তাকে তার পরিবার থেকে এতটাই ভীত করে তুলেছিল যে সে তাদের না জানানোর ভিক্ষা চেয়েছিল। রাস্তায় দূরে ভিড়ের মাঝে সে সেই কালো স্কুটার এবং ওই দুজন লোককে আবার দাঁড়িয়ে থাকতে দেখল। তারা তার কাছে তো এলো না, কিন্তু তারা তার দিকে একদৃষ্টিতে তাকিয়েছিল। করণ এমন ভাব দেখালো যেন সে তাদের দেখেনি, কিন্তু মনে মনে সে বুঝে গিয়েছিল যে এই বিষয়ে নাক গলিয়ে সে অজান্তেই খুব প্রভাবশালী লোকেদের বিপজ্জনক খেলার অংশ হয়ে গেছে। সে তার মোটরসাইকেল স্টার্ট করল এবং সেখান থেকে চলে গেল। ইঞ্জিনের শব্দ অনবরত আসছিল, কিন্তু তার মন খুব অশান্ত ছিল। তার এমন মনে হচ্ছিল যেন কেউ ছায়ার মতো তার পিছু করছে, যার ফলে তার রাস্তার প্রতিটি মিটার খুব দীর্ঘ মনে হচ্ছিল। করণের তখন এই ধারণা ছিল না যে ওই ট্যাঙ্কের ঢাকনা খুলে সে কেবল এক মহিলার প্রাণ বাঁচায়নি, বরং শহরের সবচেয়ে প্রভাবশালী এবং আলিশান দেখতে পরিবারগুলোর মধ্যে একটির কালো রহস্য ফাঁস করে দিয়েছে। রাতের বেলা করণ এপাশ ওপাশ করতে লাগল। তার ফোনের স্ক্রিন জ্বলছিল, যেখানে সেই মেসেজ এতে জড়িও না একটি গুরুতর সতর্কবার্তার মতো জ্বলজ্বল করছিল। সে ক্লান্ত কিন্তু অটল হাসির সাথে নিজের মনে বিড়বিড় করল। সে ভাবল যে যদি সে এই বিষয়ে না জড়াতো তবে ওই মহিলা এতক্ষণে মারা যেত। তাহলে এখন সে পিছু কিভাবে হটতে পারে? বাইরে গাড়ির শব্দ ধীরে ধীরে কমতে শুরু করেছিল, কিন্তু করণের মনের চিন্তা এবং দৃঢ় সংকল্পের আগুন বাড়তেই থাকল। এমন মনে হচ্ছিল যে এই ঘটনা এখানেই শেষ হয়ে যাবে, কিন্তু বাস্তবে এটি তো কেবল এক বড় ঝড়ের শুরু ছিল। নিতা, যাকে সে বাঁচিয়েছিল, কোনো সাধারণ মহিলা ছিল না, আর ওই লোকগুলো যারা করণের পেছনে লেগেছিল তারাও কেবল রাস্তার সাধারণ অপরাধী ছিল না। তারা এক অনেক বড় এবং সুপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ ছিল, যাকে করণের মতো এক সাধারণ বাইক ট্যাক্সি চালক অজান্তেই এলোমেলো করে দিয়েছিল। পরদিন সকালে করণ পুলিশ সদর দপ্তরে পৌঁছালো। সে নিজের সাথে তার ফোন, মালপত্র বাঁধার দড়ি এবং তার পুরনো হেলমেটও নিয়ে গিয়েছিল। এই ছোট জিনিসগুলো তার মনে হলো যে হয়তো প্রমাণ হিসেবে কাজে আসতে পারে। একটি ছোট ঘরে দুজন পুলিশ কর্মকর্তা তাকে ঘটনাস্থল এবং তাকে খোঁজার পুরো প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করলেন। তারা খুব শান্ত ছিলেন, কিন্তু তাদের নজর খুব তীক্ষ্ণ এবং নিবদ্ধ ছিল। যখন করণ নম্বর প্লেট ছাড়া স্কুটারের কথা উল্লেখ করলেন, তখন এক কর্মকর্তা সেটি নোট করলেন এবং জিজ্ঞেস করলেন যে তার কি কোনো বিশেষ চিহ্ন মনে আছে। করণ জানালো যে স্কুটারের রং কালো ছিল এবং পেছনে বসা ব্যক্তির হেলমেটে ডান দিকে এক বড় আঁচড়ের দাগ ছিল। এটি শোনামাত্র কর্মকর্তারা একে অপরের দিকে তাকালেন এবং সম্মতিতে মাথা নাড়লেন। তারা করণের কাছ থেকে সেই লোকেশন ডেটাও নিলেন যা সে তার বন্ধুকে পাঠিয়েছিল। জিজ্ঞাসাবাদের পর সে জানতে পারল যে ওই মহিলার নাম নিতা। হাসপাতালে পরিষ্কার করার সময় তার কাপড় থেকে তার পরিচয়ের নথি পাওয়া গিয়েছিল। সে দক্ষিণ ভারতের এক অনেক বড় ব্যবসায়িক গোষ্ঠীর চেয়ারম্যান ছিল। এই খবর শুনে করণের হুঁশ উড়ে গেল। এক কোটিপতি মহিলাকে এভাবে বন্দি বানানো কোনো রোমাঞ্চকর সিনেমার মতো মনে হচ্ছিল, এবং সেই পুরো ঘটনার সবচেয়ে প্রধান সাক্ষী ছিল। সদর দপ্তরে তার আবার লীনার সাথে দেখা হলো, যাকে খুব গম্ভীর এবং অভিজ্ঞ আইনজীবী মনে হচ্ছিল।
লীনা তাকে বোঝালো যে নিতাকে আপাতত এক গোপন স্থানে রাখা হবে, কারণ তার নিজের পরিবারের কিছু সদস্যের ওপরই ষড়যন্ত্রের সন্দেহ রয়েছে। করণ নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না এবং সে আবার জিজ্ঞেস করল যে তার নিজের আপনজনরাও কি এতে জড়িত থাকতে পারে। লীনা সরাসরি কিছু বলল না, শুধু এইটুকু বলল যে সে আইনের ওপর ভরসা রাখুক এবং পুলিশ ছাড়া অন্য কাউকেই এই তথ্য না দেয় যে সেই নিতাকে বাঁচিয়েছে। করণ মাথা তো নাড়ল, কিন্তু ভয় এবং নিরাপত্তাহীনতার অনুভূতি তাকে ঘিরে ধরল। সদর দপ্তর থেকে বেরিয়ে সে একটি ছোট চায়ের দোকানে তার বন্ধু দীপককে ফোন করল। দীপক পরামর্শ দিল যে সে ওই ধ্বংসস্তূপের কাছের দোকানগুলোতে গিয়ে জিজ্ঞেস করতে পারে যে তাদের কাছে কি কোনো সিসিটিভি ক্যামেরা আছে। এই পরামর্শ করণের জন্য এক আশার আলোর মতো ছিল। সেই দুপুরে করণ এবং দীপক ওই এলাকায় ফিরে গেল। ওই মুলি দোকানটি সেই ধ্বংসস্তূপের দেওয়াল থেকে প্রায় 50 মিটার দূরে অবস্থিত ছিল। দোকানের মালিক এক মাঝবয়সী ব্যক্তি ছিলেন, যিনি গতকালের ঘটনার ব্যাপারে শুনে একটু ঘাবড়ে আছেন বলে মনে হচ্ছিল। করণ সংক্ষেপে নিজের কথা বলল এবং পুলিশ দ্বারা জারি করা জিজ্ঞাসাবাদের চিঠিও দেখালো, যাতে সে প্রমাণ করতে পারে যে সে কোনো মিথ্যা বলছে না। কয়েক মিনিটের ইতস্তত করার পর ওই ব্যক্তি তাদের নিজের সিসিটিভি ফুটেজ দেখানোর জন্য তৈরি হয়ে গেলেন। স্ক্রিনটি পুরনো ছিল এবং ছবিগুলো খুব পরিষ্কার ছিল না, কিন্তু করণের পৌঁছানোর প্রায় 1 ঘন্টা আগে ধ্বংসস্তূপের গেটের কাছের দৃশ্য স্পষ্টভাবে চেনা যাচ্ছিল। ভিডিওতে নম্বর প্লেট ছাড়া একটি কালো স্কুটার ধীর গতিতে চলতে দেখা গেল। সেটি কয়েক সেকেন্ডের জন্য থামল এবং তারপর বেড়ার পেছনে অদৃশ্য হয়ে গেল। তাতে চড়া দুজন লোক ঠিক তেমনই হেলমেট পরেছিল যেমনটা করণ আগে দেখেছিল। দীপক খুব সাবধানতার সাথে নিজের ফোন দিয়ে স্ক্রিনের ছবি তুলল এবং ক্যামেরায় দেখার সময় কেউ রেকর্ড করল। করণ দোকানের মালিককে অনুরোধ করল যে তিনি যেন এই মূল ফাইলটি সুরক্ষিত রাখেন, যাতে পুলিশ এটি আনুষ্ঠানিকভাবে নিতে পারে। মালিক এই কথায় রাজি হয়ে গেলেন যে যদি পুলিশ পোক্ত পরিচয়ের সাথে আসে তবে তিনি সহযোগিতা করবেন। এটি শুনে করণ স্বস্তির নিঃশ্বাস ফেলল। প্রথমবার তার মনে হল যে সে বাস্তবে এই বিষয়ে সাহায্য করতে পারে। করণ এবং দীপক দোকান থেকে বের হল এবং সঙ্গে সঙ্গে এই তথ্য তদন্তকারী কর্মকর্তাকে পাঠিয়ে দিল। অন্য প্রান্ত থেকে সংক্ষিপ্ত উত্তর এলো যে তারা তথ্য নথিভুক্ত করে নিয়েছে এবং তারা আজই এটি সংগ্রহ করবে। ফেরার পথে দীপক বিড়বিড় করল যে এই বিষয়টি অনেক বড় হতে চলেছে। সে করণকে সতর্ক করল, ভাই, ধনী এবং প্রভাবশালী লোকেদের সাথে বিবাদ করা খুব ক্লান্তিকর এবং বিপজ্জনক হতে পারে। তারা নিজেদের দোষ ঢাকার জন্য আমাদের মতো গরিবদের কোথাও আর রাখবে না। করণ কেবল চুপ রইল। সে তার বন্ধুর ভয় বুঝতে পারছিল, কিন্তু তার মনে এই কথা গেঁথে গিয়েছিল যে এখন সে পিছু হটতে পারে না। সেই রাতে যখন করণ খাবার খেতেই যাবে, তার ফোন আবার বেজে উঠল। স্ক্রিনে একটি সংবাদ প্রতিবেদন দেখা গেল, যার শিরোনাম ছিল এনএন গ্রুপের চেয়ারপারসন নিখোঁজ, কোনো অচেনা ব্যক্তির দ্বারা ফুসলে নিয়ে যাওয়ার আশঙ্কা। ওই প্রতিবেদনের নিচে এক অস্পষ্ট ছবি ছিল, যা স্বাস্থ্যকেন্দ্রে তোলা হয়েছিল, যেখানে করণ নিতাকে নিজের পিঠে তুলে নিয়ে যাচ্ছিল। করণের মুখ মাস্ক দিয়ে ঢাকা ছিল, কিন্তু যে কেউ তাকে দেখেছিল সে তাকে সহজেই চিনতে পারত। এই খবর বিদ্যুতের মতো ছড়িয়ে পড়ল এবং সোশ্যাল মিডিয়ায় করণের বিরুদ্ধে ঘৃণায় ভরা মন্তব্যের বন্যা বয়ে গেল। কিছু লোক তাকে টাকা আদায়কারী অপরাধী বলছিল। কেউ কেউ এমনও বলল যে সে বিখ্যাত হওয়ার জন্য এইসব নাটক সাজিয়েছে। করণের রক্ত টকবক করে ফুটতে লাগল। সে কখনো স্বপ্নেও ভাবেনি যে যেই মহিলার সে প্রাণ বাঁচালো তার কারণেই তাকে এক সন্দেহভাজন অপরাধী বানিয়ে দেওয়া হবে। সে সঙ্গে সঙ্গে আইনজীবী লীনাকে ফোন করল। লীনার গলা ফোনে খুব শান্ত এবং স্থির ছিল। সে বলল, আমি জানি যে এটি এক পাল্টা আঘাত। তোমার কথা বলার দরকার নেই, শুধু সব প্রমাণ সাবধানে রাখো। আমরা মিডিয়ার এই বিষয়টি পরে মিটিয়ে নেব। সে সতর্ক করল যে এই সময় কিছু বলা ক্ষতিকর হতে পারে। করণ ফোন রাখল এবং তার হাতের তালু তখনও কাঁপছিল। তার মা নিজের ছেলের অস্থিরতা দেখে ফেললেন এবং তাকে জিজ্ঞেস করলেন যে কি হয়েছে। করণ কেবল এইটুকু বলে কথা এড়িয়ে গেল যে এটি শুধু এক ভুল বোঝাবুঝি, কিন্তু সে খুব ভালো করে জানত যে এটি কোনো সাধারণ ভুল বোঝাবুঝি নয়। কেউ ইচ্ছাকৃতভাবে তাকে দোষী প্রমাণ করার চেষ্টা করছে, যাতে আসল সত্য চাপা থাকে। সেই রাতে করণ ঘুমাতে পারল না। সে বারবার সেই নামহীন মেসেজ, এতে জড়িও না, দেখল এবং তারপর সংবাদ প্রতিবেদনে নিতার ছবি। ওই মহিলার মুখ এখন ঝাপসা করে দেওয়া হয়েছিল এবং তার সম্পর্কে নোংরা গুজব ছড়ানো হচ্ছিল। তার নিতার জন্য খুব সহানুভূতি অনুভব হল। যেই মহিলা কখনো সফলতার শিখরে ছিল, আজ নিজেরই ঘর এবং আপনজনদের থেকে লুকাতে বাধ্য হচ্ছে। পরদিন সকালে করণকে সম্পূরক জবানবন্দির জন্য জেলা পুলিশ সদর দপ্তরে ডাকা হলো। সে নিজের সাথে সিসিটিভি স্ক্রিনশট এবং দোকানের মালিকের নম্বর নিয়ে পৌঁছালো। তদন্তকারী কর্মকর্তা তাকে ধন্যবাদ দিলেন এবং বললেন যে তারা শীঘ্রই মূল ফুটেজ নিজেদের হেফাজতে নিয়ে নেবেন।
তারা এটাও জানালেন যে নিতার পরিচয় এবং জবানবন্দি নিশ্চিত করার জন্য আইনজীবী লিনার সাথে এক ব্যক্তিগত বৈঠক ঠিক করা হয়েছে। জিজ্ঞাসাবাদের সময় করণ তাকে দেওয়া হুমকির কথাও জানালো। সে নিজের ফোন পুলিশকে দিয়ে দিল যাতে তারা মেসেজের ব্যাকআপ নিতে পারে, এবং তারপর পঞ্চনামায় সই করল। একজন কর্মকর্তা ধীরে জিজ্ঞেস করলেন, তোমার কি ভয় লাগছে না? করণ হাসল এবং বলল, ভয় তো লাগে স্যার, কিন্তু যদি আমি চুপ করে বসে থাকি তবে কোনো নির্দোষ মারা যাবে। তার এই কথা কর্মকর্তাদের প্রভাবিত করল এবং তারা কিছুক্ষণ তার দিকে চুপ করে তাকিয়ে রইলেন। দুপুরে করণ তার বন্ধু দীপকের সাথে দেখা করতে গেল এক পুরনো চায়ের দোকানে। দীপক তাকে জিজ্ঞেস করল, তোর কি মনে হয় যে নিতার স্বামী এতে জড়িত থাকতে পারে? এর আগে যে করণ উত্তর দিতে পারত, দীপকের ফোনে নিউজ চ্যানেলের এক ক্লিপ চলতে লাগল। এনএন গ্রুপ এক প্রেস কনফারেন্স আয়োজন করেছিল যেখানে দাবি করা হয়েছিল যে নিতার চিকিৎসা বিদেশে চলছে এবং তার অপহরণের খবর পুরোপুরি মিথ্যা। কোম্পানির প্রতিনিধি হিসেবে তার স্বামী অর্জুন, যে গ্রুপের ভাইস প্রেসিডেন্টও, বলল যে তারা এই গুজব ছড়ানো ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছে। করণ হতভম্ব হয়ে গেল। অর্জুনের মুখ থেকে বের হওয়া শব্দ সব কিছু উল্টে দিচ্ছিল। সে নিউজে আত্মবিশ্বাসের সাথে হাসছিল। অন্যদিকে পেছনে করণের ছবিকে গুজব ছড়ানো ব্যক্তি হিসেবে দেখানো হচ্ছিল। দীপক রাগে গালি দিতে দিতে বলল, এই লোকগুলো পরিষ্কারভাবে তোকে ফাঁসাচ্ছে। করণ কোনো উত্তর দিল না, কিন্তু তার মস্তিষ্ক দ্রুত কাজ করছিল। সে জানত যে যদি সে মেজাজ হারায় তবে সে তাদেরই ফাঁদে পা দেবে। সে কেবল এইটুকু বলল, এখন কেবল আইনই তাকে বাঁচাতে পারে। রাতে আইনজীবী লিনার ফোন এলো। সে জানালো যে সে নিতার সাথে সরাসরি যোগাযোগ করেছে। নিতা নিশ্চিত করেছে যে সে কখনো বিদেশে যায়নি এবং তাকে এক গোপন স্থানে সুরক্ষায় রাখা হয়েছে। সে এটাও জানালো যে তার স্বামী অর্জুনই সেই ব্যক্তি ছিল যে তাকে জোর করে কোম্পানির মালিকানা হকের কাগজপত্রে সই করার জন্য বাধ্য করেছিল। লিনা করণকে কড়া নির্দেশ দিল যে সে যেন এই তথ্য কাউকে না দেয়, কারণ নিতার নিরাপত্তা এতেই যে কেউ যেন তার আস্তানার খোঁজ না পায়। ঠিক পরের দিন দীপক করণকে জানালো যে মুদি দোকানের মালিক পুলিশকে সিসিটিভি ফুটেজ তুলে দেবার জন্য তৈরি আছে। করণ খুশি হলো, কিন্তু সে সতর্কও ছিল। তারা দুজন আনুষ্ঠানিক নিশ্চিতকরণের জন্য স্থানীয় ফাঁড়িতে পৌঁছালো। দোকানের মালিক আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য দিলেন যে সেই দুপুরে কালো স্কুটার ছাড়াও একটি ছোট জলের ট্যাঙ্কারও সেই নির্জন রাস্তার দিকে গিয়েছিল এবং তারপর ফিরে এসেছিল। এই বিবরণও পুলিশ রিপোর্টে নথিভুক্ত করা হলো। লিনা করণকে ধন্যবাদের একটি মেসেজ পাঠালো, কারণ তার তৎপরতায় গুরুত্বপূর্ণ সূত্রগুলো জোড়া লাগছিল। সে বলল যে এই তথ্য নিতার অপহরণের সময় প্রমাণ করার জন্য খুব জরুরি। এটি জেনে করণ একটু শান্তি পেল যে সে এই লড়াইয়ে একা নয়। সন্ধ্যায় সে তার মাকে পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে গেল। অপেক্ষা করার সময় সে সোশ্যাল মিডিয়া দেখল এবং দেখল যে তার প্রোফাইলে অচেনা লোকেদের শত শত ঘৃণায় ভরা মন্তব্য আসছে। লোক তাকে মিথ্যাবাদী এবং লোভী বলছিল। কেউ তার ফোন নম্বরও ফাঁস করে দিয়েছিল। নিরাপত্তাহীনতার অনুভূতি আবার বেড়ে গেল এবং সে তার ফোন বন্ধ করে দিল। সেই রাতে এক অচেনা কল এলো। এক ভারী গলা তাকে সতর্ক করল, যদি নিজের এবং নিজের মায়ের মঙ্গল চাও তবে চুপ হয়ে যাও, এটি তোমার সাধ্যের বাইরের কথা। করণের হৃৎস্পন্দন দ্রুত হতে লাগল। তার আইনজীবীর পরামর্শ মনে পড়ল, সরাসরি মোকাবেলা করো না, আইনকে কাজ করতে দাও। সে ওই কলের স্ক্রিনশট নিল এবং রেকর্ড হিসেবে সাবধানে রেখে দিল। পরদিন পুলিশ করণ এবং দীপককে অতিরিক্ত তথ্যের জন্য ডাকল। সেখানে তাদের জানানো হলো যে নিতার মামলায় আনুষ্ঠানিকভাবে তদন্তের পরিসর বাড়ানো হচ্ছে এবং সন্দেহভাজনদের ভূমিকার পর্যালোচনা করা হচ্ছে। এর মানে ছিল যে করণ এখন অস্থায়ী পুলিশ সুরক্ষা পাবে, যাতে তাকে সরাসরি বিপদ থেকে বাঁচানো যায়। করণ তাদের কৃতজ্ঞতা প্রকাশ করল। পথে সে সেই মোড়ে থামল যেখান থেকে তার রোজকার জীবন শুরু হতো। সে সেই দিনগুলোর কথা ভাবল যখন সে কেবল নিজের মায়ের চিকিৎসার জন্য টাকা রোজগারের চিন্তা করত। এখন সে এমন এক ষড়যন্ত্রের অংশ ছিল যার সে কল্পনাও করেনি, কিন্তু তার কোনো অনুশোচনা ছিল না। সে বিশ্বাস করত যে অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তোলা প্রত্যেক মানুষের কর্তব্য। রাতে আইনজীবী লিনা আবার ফোন করল এবং দৃঢ় গলায় বলল যে ওই লোকগুলো করণকে উস্কে দেওয়ার চেষ্টা করবে, কিন্তু তাকে শান্ত থাকতে হবে। নিতার অবস্থার উন্নতি হচ্ছিল এবং সে আইনিভাবে অর্জুনের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল। করণ বলল যে সে পুরোপুরি প্রস্তুত। তার মনে এখন এটি পরিষ্কার ছিল যে এটি কেবল এক প্রাণ বাঁচানোর কথা নয়, বরং সত্য এবং মিথ্যার মাঝের এক বড় যুদ্ধ। তৃতীয় দিন দীপক করণকে সিসিটিভি থেকে বের করা এক নতুন ভিডিও দেখালো। তাতে পরিষ্কার দেখা যাচ্ছিল যে কালো স্কুটার আসার 15 মিনিট পর করণ সেখানে পৌঁছেছিল। এই সময় তার উবার অ্যাপের লকের সাথে পুরোপুরি মিলে যাচ্ছিল, যা দিয়ে এটি প্রমাণিত হচ্ছিল যে সে অপহরণের সময় সেখানে ছিল না, বরং সে কেবল এক রক্ষক ছিল। করণের মুখে আশার এক হাসি এলো।
কিন্তু এই খুশি বেশিক্ষণ টিকল না। দুপুরে সে এক মেসেজ পেল যাতে লেখা ছিল, ভেবো না যে তোকে কেউ বাঁচিয়ে নেবে, তোর মা অসুস্থ তাই না? করণ মাঝ রাস্তায় থমকে গেল, তার হাত কাঁপতে লাগল এবং ফোন প্রায় পড়েই যাচ্ছিল। সে তার মাকে এটি জানালো না, কিন্তু সেই রাতে সে লাইট জ্বালিয়ে ঘুমালো। তার এমন মনে হচ্ছিল যেন কেউ অন্ধকার থেকে তার দিকে তাকিয়ে আছে। সে নিজেকে জিজ্ঞেস করতে লাগলো যে সে কি ন্যায়ের রক্ষা করছে নাকি অজান্তেই নিজের মায়ের প্রাণকে বিপদে ফেলছে। কিন্তু তখনই সে লিনার আরও এক মেসেজ পেল যাতে নিতা তাকে ধন্যবাদ পাঠিয়েছিল, কারণ তার কারণে সে আজ জীবিত ছিল। সে ঠিক করল যে সে এখন পিছু হটবে না, যতক্ষণ না সত্য সামনে আসে সে শান্ত হয়ে বসবে না। সেই রাতে সে তার বারান্দায় একা বসেছিল, তার মোটরসাইকেল কাছেই দাঁড়িয়েছিল। স্ট্রিট লাইটের হলুদ আলোয় তার বাইকের ক্যারিয়ারে লাগা সেই আঁচড়ের দাগ পরিষ্কার দেখা যাচ্ছিল। সে সেটি স্পর্শ করল এবং নিজেকে মনে করিয়ে দিল যে প্রতিটি ক্ষতের এক মূল্য আছে, বিশেষ করে যদি তা কারোর প্রাণ বাঁচানোর জন্য লেগে থাকে। চারদিকে নিস্তব্ধতা ছিল। সে এক গভীর শ্বাস নিল এবং নিজের কাছে প্রতিজ্ঞা করল যে ফলাফল যাই হোক না কেন সে এই পথে শেষ পর্যন্ত চলবে। 3 দিন পর পুলিশ করণের সাথে আবার যোগাযোগ করল। তারা জানালো যে নিতার এক সহকারী যার নাম মায়া, সে ব্যক্তিগতভাবে তার সাথে দেখা করতে চায়। করণ প্রথমে তো ইতস্তত করল, কিন্তু আইনজীবী লিনার নিশ্চিতকরণের পর সে দেখা করতে রাজি হয়ে গেল। এই সাক্ষাৎ নয়ডার এক ছোট এবং শান্ত ক্যাফেতে ঠিক করা হলো। যখন করণ সেখানে পৌঁছালো তখন মায়া আগে থেকেই সেখানে বসেছিল। সে নিজের মুখ ঢেকে রেখেছিল এবং তাকে খুব ভীত মনে হচ্ছিল। তার প্রতিটি কথা শুনে করণের গায়ে কাঁটা দিচ্ছিল। মায়া প্রকাশ করল যে অর্জুন কেবল কোম্পানিতেই প্রভাবশালী নয়, বরং সে গোপনে এক ব্যক্তিগত সুরক্ষা এজেন্সিও চালায়, যা পরিবারের ভেতরের নোংরা কাজগুলো মেটানোর কাজ করে। সে একবার অর্জুনকে তুষার নামের কোনো ব্যক্তির সাথে ফোনে সেই ট্যাঙ্কের ব্যাপারে কথা বলতে শুনেছিল। মায়া করণকে একটি ছোট ইউএসবি দিল, যাতে কোম্পানির সেই নথিপত্র ছিল যা অর্জুন নিতার কাছ থেকে জোরপূর্বক সই করানোর পরিকল্পনা করেছিল। করণ সেই ইউএসবি পুলিশকে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিল। মায়ার চোখে গভীর ভয় এবং হতাশা ছিল। সে ধীরে বলল, আমি আপনাকে বিশ্বাস করছি কারণ আপনার কাছে মিথ্যা বলার কোনো কারণ নেই। করণ কিছু মুহূর্তের জন্য শান্ত হয়ে গেল। সে অনুভব করল যে সে একা নয় যে এই ষড়যন্ত্রের সাথে লড়ছে। সে সঙ্গে সঙ্গে আইনজীবী লিনার কাছে গেল এবং সেই ডেটা তাদের হাতে তুলে দিল। লিনা তাকে জানালো যে এই মামলা এখন এক গুরুত্বপূর্ণ মোড়ে পৌঁছে গেছে। করণ বাড়ি ফিরল এবং নিজের মাকে ঘুমন্ত অবস্থায় দেখল, যে নিজের ওষুধের প্রেসক্রিপশন হাতে ধরে ঘুমিয়ে পড়েছিল। তার মনে হলো যে সে এক খুব বিপজ্জনক খেলায় গভীরে নেমে গেছে, কিন্তু তার কোনো আক্ষেপ ছিল না। কোনো শক্তি তাকে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রাণিত করছিল। পরদিন সকালে সে এবং দীপক সেই শিল্প এলাকায় গেল যেখানে সেই জলের ট্যাঙ্কারটিকে দেখা গিয়েছিল। দীপকের কিছু পরিচিত সেখানে কাজ করত, তাই তথ্য জোগাড় করা সহজ ছিল। এক কর্মচারীর মনে পড়ল যে সেই দুপুরে এক ট্রাক কিছু বড় জলের ড্রাম নিয়ে গুদামের ভেতরে এবং বাইরে আসা যাওয়া করছিল। তারা সেই রসিদও দেখালো যাতে ওই যানবাহনের বিবরণ নথিভুক্ত ছিল। সব কিছু অর্জুনের সুরক্ষা কোম্পানির দিকে ইশারা করছিল। তখনই করণের কাছে আরও এক হুমকি ভরা কল এলো। এর আগে যে সে উত্তর দিতে পারত, এক কালো স্কুটার দ্রুত তাদের পাশ দিয়ে গেল এবং এক লোক করণের হাত থেকে তার ফোন ছিনিয়ে নিল। করণ সঙ্গে সঙ্গে তার বাইক স্টার্ট করল এবং তাদের পিছু নিল। তারা ধুলো ভরা রাস্তায় তীব্র গতিতে পালাচ্ছিল। করণ জানত যে ওই ফোনে সব প্রমাণ আছে। এক সরু গলিতে করণ তার বাইকের পেছনে বাঁধা রেইনকোটটি তাদের ওপর ছুঁড়ে মারল, যার ফলে তাদের স্কুটার টলমল করে উঠল এবং তারা পড়ে গেল। ওই লোকগুলো তো পালিয়ে গেল, কিন্তু করণ তাদের এক হেলমেট পেয়ে গেল, যার ওপর সেই একই আঁচড়ের দাগ ছিল। সে সেটি সাবধানতার সাথে ব্যাগে রাখল এবং পুলিশকে জানালো। পুলিশ সেটি বাজেয়াপ্ত করে নিল এবং করণ জানত যে তার কাছে এখন তাদের বিরুদ্ধে আরও এক পোক্ত প্রমাণ আছে। করণ সেখানেই দাঁড়িয়ে রইল এবং সেই হেলমেটটির দিকে তাকিয়ে রইল, যার ওপর তখনও চুলের কিছু অংশ এবং টেপের এক ছোট টুকরো লেগেছিল। সে জানত যে সে এক খুব গুরুত্বপূর্ণ সূত্র পেয়ে গেছে, কিন্তু এর সাথে সাথে তার মনে এক অজানা ভয়ও জন্মাতে শুরু করেছিল। সে অনুভব করতে শুরু করেছিল যে তার সাধারণ জীবন ধীরে ধীরে এক অনেক বড় এবং বিপজ্জনক গোলকধাঁধায় ঢুকে পড়ছিল। সেই রাতে আইনজীবী লিনা ফোন করে জানালো যে পুলিশ প্রাথমিক ফরেন্সিক তদন্ত করে নিয়েছে। হেলমেটে লাগা রঙের ধরন ঠিক সেই রঙের সাথে মিলে যায় যার ব্যবহার সেই শিল্প এলাকায় করা হয়েছিল, যেখান থেকে সেই জলের ট্যাঙ্কার গুদামের ভেতরে এবং বাইরে আসা যাওয়া করছিল। টেপটিও একই ধরনের ছিল, যার ব্যবহার নিতাকে বাধার জন্য করা হয়েছিল। লিনা খুব ধীর এবং শান্ত গলায় তাকে সান্ত্বনা দিতে দিতে বলল যে সে একদম সঠিক পথে আছে।
কিন্তু তাকে এখন আরও বেশি সতর্ক থাকার দরকার আছে, কারণ তার আশঙ্কা ছিল যে ওই লোকগুলো তাকে ভয় দেখানোর আরও কোনো উপায় খুঁজবে, এবং বাস্তবে সেটাই হলো। কয়েকদিন পরেই করণকে দ্বিতীয়বার জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হলো। এর কারণ ছিল যে অর্জুনের ব্যবসায়িক গোষ্ঠী করণের বিরুদ্ধে জোর করে টাকা আদায় এবং বদনাম করার উদ্দেশ্যে মিথ্যা অভিযোগ আনার নালিশ দায়ের করেছিল। করণের নিজের গলা পর্যন্ত অন্যায় অনুভব হচ্ছিল, কিন্তু সে নিজের মেজাজ হারালো না এবং পুরোপুরি শান্ত থাকল। সে জানত যে যদি সে রাগ করে তবে নিজেরই ক্ষতি করবে, তাই জিজ্ঞাসাবাদের সময় সে নিজের কাছে থাকা সব প্রমাণ, লোকেশন ডেটা, ক্যামেরার ছবি এবং বাজেয়াপ্ত করা হেলমেটের রেকর্ড পুলিশকে দিয়ে দিল। পুলিশ কর্মকর্তারা তাকে আশ্বাস দিলেন যে এটি কেবল তদন্তের এক সাধারণ প্রক্রিয়া, যাতে দুই পক্ষের তথ্যের মিল করা যেতে পারে। সে তার ফোনের বেঁচে থাকা ডেটার ব্যাকআপের পঞ্চনামায় সই করল এবং তারপর সেখান থেকে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে গেল। সেই রাতে নীতা তাকে এক নতুন নম্বর থেকে ফোন করল। তার গলা দুর্বল ছিল কিন্তু খুব স্পষ্ট ছিল। সে বলল, করণ, তুমি ভয় পেও না, তারা শুধু তোমাকে দমানোর চেষ্টা করছে। আমি তোমার কাছে খুব ঋণী যে তুমি হার মানোনি। করণ কেবল এইটুকুই উত্তর দিল যে সে এই সব টাকার জন্য করেনি, বরং সে শুধু এটা সহ্য করতে পারছিল না যে খারাপ লোকেরা জিতে যাবে। নীতার সাথে সেই কথাবার্তা খুব সংক্ষিপ্ত ছিল, কিন্তু এতে করণ এটা বুঝতে পারল যে নীতা এখনও নিজের প্রাণ বাঁচানোর জন্য লুকিয়ে আছে। পরবর্তী কয়েকদিনে অসুবিধা আরও বেড়ে গেল, কারণ সোশ্যাল মিডিয়ায় গুজব থামার নাম নিচ্ছিল না এবং লোকে তাকে এখনও ভুল বুঝছিল। দীপক তাকে পরামর্শ দিল যে সে যেন কিছুদিনের জন্য বাইক চালানো বন্ধ করে দেয় এবং বিশ্রাম করে। কিন্তু তখনই হঠাৎ করণের মায়ের শরীর খুব বেশি খারাপ হয়ে গেল। তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করাতে হলো এবং ডাক্তাররা বললেন যে তাকে অবিলম্বে রক্ত দেওয়ার দরকার আছে। করণ তার কিছু পরিচিতকে ফোন করল, কিন্তু তার মায়ের রক্তের গ্রুপ বিরল হওয়ার কারণে কোনোটিই মিলছিল না। হতাশার পরিস্থিতিতে করণের নিজের বাইক, ট্যাক্সি চালক সম্প্রদায় এবং সেই সঙ্গীদের কথা মনে পড়ল যাদের সাথে সে অনেকবার সাহায্যের কাজ করেছিল। সে সোশ্যাল মিডিয়ায় রক্তদানের আবেদন করল, যাতে সে নিজের ব্যক্তিগত পরিস্থিতির উল্লেখ করেনি এবং শুধু এইটুকু বলল যে এক অসুস্থ মায়ের জন্য সাহায্য চাই। তার সেই পোস্ট খুব দ্রুত ছড়িয়ে পড়ল এবং ডজন ডজন চালকসঙ্গী হাসপাতালে পৌঁছে গেল। এই কারণে তার মায়ের প্রাণ সময় থাকতেই বেঁচে গেল। এই খবর লুকিয়ে থাকা নীতা পর্যন্তও পৌঁছালো এবং সে আইনজীবী লিনার মাধ্যমে করণকে এক বার্তা পাঠাল। সে বলল যে সে করণের মায়ের চিকিৎসার সমস্ত খরচ বহন করতে চায়, কিন্তু করণ এই সাহায্য নিতে পরিষ্কার অস্বীকার করে দিল। সে স্পষ্ট করল যে সে নগদ টাকা চায় না, বরং সে চায় যে নীতা নিজের প্রভাব ব্যবহার করে অন্য অভাবী রোগীদের জন্য রক্তদানের আবেদন করুক। ওই ড্রাইভারদের রক্তদানের কাহিনীকে গোপনে শেয়ার করা হলো এবং কেউ এটা জানতে পারল না যে এর শুরু করা ব্যক্তি সেই করণই ছিল। কিছুদিন পর সেই হেলমেটের তদন্ত রিপোর্ট এলো। হেলমেটে পাওয়া ডিএনএর নমুনাগুলো তুষারের সাথে মিলছিল না, যে অর্জুনের বিশেষ লোক ছিল। এতে তদন্তের মোড় সম্পূর্ণ ঘুরে গেল। এর অর্থ হল এই ষড়যন্ত্রে তৃতীয় কোনো ব্যক্তিও জড়িত ছিল, যার পরিচয় এখনও জানা যায়নি। লিনা আন্দাজ করল যে অর্জুনের পেছনে ব্যবসায়িক গোষ্ঠীর ভেতরেরই অন্য কেউ আছে। সে করণকে বলল যে তারা এখনও পর্যন্ত যা কিছু করেছে তাই মামলার কেবল উপরের স্তর মাত্র। এ কথা শুনে করণ চিন্তায় পড়ে গেল। সেই মামলার জটিলতা বুঝতে পারছিল, কিন্তু একই সাথে আইনের ওপর তার বিশ্বাসও বাড়ছিল। এক সন্ধ্যায় যখন সে বাড়ির বাসন মাজছিল, তখন দরজায় কড়া নাড়ার শব্দ পেল। বাইরে একজন ডেলিভারি ম্যান দাঁড়িয়েছিল যে তাকে একটা ছোট খাম দিল, যার ওপর প্রেরকের নাম স্পষ্ট ছিল না। ভেতরে হাতে লেখা একটি চিরকুট ছিল, যাতে লেখা ছিল, যদি শান্তি চাও তবে অদৃশ্য হয়ে যাও, আমরা জানি তোমার মা কোন হাসপাতালে আছে। করণের গলা শুকিয়ে গেল এবং সে তার মেরুদণ্ডের শিহরণ অনুভব করল, কিন্তু এবার সে ভয় পেল না, বরং সে সঙ্গে সঙ্গে সেই চিরকুটের ছবি তুলল এবং আইনজীবী লিনা ও তদন্তকারী কর্মকর্তাকে পাঠিয়ে দিল। লিনা উত্তর দিল যে সে এটি পুলিশের কাছে হস্তান্তর করবে, যাতে তারা প্রেরককে খুঁজে বের করতে পারে। করণ বুঝতে পারল যে সে আর আগের মতো দুর্বল নেই এবং সে হুমকির মধ্যেও শান্ত থাকতে শিখেছে। সে বুঝে গিয়েছিল যে সত্য তখনই জিততে পারে যখন সে পিছু হটবে না। সেই রাতে সে তার মাকে ঘুমন্ত অবস্থায় দেখতে দেখতে অনেক কিছু ভাবছিল। তার এখনও পর্যন্ত পুরো জীবন কেবল যাত্রী পরিবহন এবং মায়ের ওষুধের টাকা রোজগারের মধ্যেই আবর্তিত ছিল। সে কখনো ভাবেনি যে সে ধনীদের ষড়যন্ত্রে ফেসে যাবে, কিন্তু কোনোভাবে নিয়তিই তাকে এই সত্যের সাক্ষী হওয়ার জন্য বেছে নিয়েছিল। পরের দিন লিনা খবর দিল যে বিস্তারিত ফরেন্সিক রিপোর্ট তৈরি হয়ে গেছে
হেলমেটে পাওয়া রং এবং টেপ পুরোপুরি সেই পানির ট্যাঙ্কের কাছে পাওয়া নমুনার সাথে মিলে গেছে। সে বলল, আমাদের কাছে প্রমাণের প্রথম কড়ি তৈরি, এখন শুধু আমাদের সেই পানির ট্যাঙ্কারের পোক্ত প্রমাণ চাই, যাতে আমরা এই কেসের পরিধি বাড়াতে পারি। এ কথা শুনে করণ খুব আশান্বিত বোধ করল। সে দীপকের সাথে মিলে আবার সেই ইন্ডাস্ট্রিয়াল এলাকার পার্কিং ইয়ার্ডে যাওয়ার সিদ্ধান্ত নিল, যাতে সেই কর্মচারীকে খুঁজে বের করা যায় যে চিরকুট দিয়েছিল। সেখানে তারা পুরনো ম্যানেজারকে খুঁজে পেল। সে নিশ্চিত করল যে সেদিন পানির সেই ট্যাঙ্কারটি বজরাং সিকিউরিটি এজেন্সির নামে নিবন্ধিত ছিল, যা আসলে অর্জুনের মালিকানাধীন একটি ভুয়া কোম্পানি। অর্জুন এসব শুনে স্তব্ধ হয়ে গেল। এখন সব সূত্র ধীরে ধীরে জোড়া লাগছিল। তারা সেই নথির ছবি তুলল এবং অবিলম্বে লীনাকে পাঠিয়ে দিল। লীনা রাতেই কল করল এবং তার কণ্ঠে খুশি ও উদ্বেগ উভয় ছিল। সে করণকে সতর্ক করল যে তাকে খুব সাবধানে থাকতে হবে, কারণ তার ভয় ছিল যে এখন ওই লোকেরা আর শান্ত থাকবে না। আর যেমনটা সে ভেবেছিল ঠিক তাই হলো। সেই রাতে করণের বাড়ির বাইরে একটি অজানা গাড়ি থামল এবং একটি ছায়ামূর্তি কয়েক মিনিট গেটের বাইরে দাঁড়িয়ে থাকার পর চলে গেল। করণ যখন বাইরে দেখতে গেল, সে দেখল বেড়ার ওপর একটি ছোট খাম ঝুলছে। ভেতরে তার মায়ের হাসপাতালে বসে থাকার একটি ছবি ছিল এবং সাথে একটি বার্তা ছিল, নিজের মাকে আর বেশি বিপদে ফেলো না। করণ রাগে দাঁত কিরমির করল। সে তার মাকে কিছু বলল না, কিন্তু পরদিন সকালে সেই ছবি পুলিশকে দিয়ে দিল। পুলিশ পাঞ্চনামা তৈরি করল এবং তাকে নিরাপত্তা বাড়ানোর আশ্বাস দিল। তা সত্ত্বেও সে জানত যে এই ঝড় এখনই থামবে না। যখন সবকিছু কিছুটা শান্ত মনে হচ্ছিল, তখনই আইনজীবী লীনা জানাল যে আরেকজন মহিলা করণের সাথে দেখা করতে চায়, যার কাছে অর্জুন সম্পর্কে কিছু তথ্য আছে। করণ নাম জিজ্ঞেস করলে লীনা জানাল যে সে হলো মায়া। নিতার সেই সহকারী এবার আগের চেয়ে অনেক বেশি দৃঢ় সংকল্প নিয়ে ফিরে এসেছে। সে বলল যে সে আর চুপ থাকতে পারবে না, কারণ তার বিবেক তাকে অনুমতি দিচ্ছে না। সে ফাঁস করল যে তার জানা মতে অর্জুন ব্যবসায়িক গোষ্ঠীর তহবিল ব্যবহার করে তুষার ও তার দলকে ভাড়া করেছিল, যাতে তারা নিতাকে একটি শিক্ষা দিতে পারে। কিন্তু সেই পরিকল্পনা তাদের কল্পনার চেয়েও ভয়ঙ্কর মোড় নেয়। মায়া জানালো যে তার কৃতকর্মের জন্য সে খুব অনুতপ্ত এবং অর্জুন এখন সব প্রমাণ মুছে ফেলার চেষ্টা করছে এবং সম্ভবত সে পালানোর পরিকল্পনাও করছে। লীনা মায়ার এই জবানবন্দি রেকর্ড করে নিল এবং তদন্তকারী কর্মকর্তাদের কাছে হস্তান্তর করল। যখন তারা ক্যাফে থেকে বেরোচ্ছিল, মায়ার চোখ লাল ছিল। সে করণকে বলল, আপনি যদি নিতাকে না বাঁচাতেন তবে হয়তো আমি সারা জীবন অপরাধ বোধে ভুগতাম। করণ শুধু বলল, আপনি শুধু সত্যের সাথে থাকুন, বাকিটা পুলিশ সামলে নেবে। নিজের বাইক নিয়ে সেখান থেকে বেরোনোর সময় করণ নিজের ভেতরে এক নতুন আত্মবিশ্বাস অনুভব করল। সে নিশ্চিত হল যে সামনে যতই শক্তিশালী কেউ থাকুক না কেন, পৃথিবীতে মায়ার মতো মানুষও আছে যারা সত্যের জন্য দাঁড়ানোর সাহস রাখে। যদিও বিপদ এখনও কাটেনি, কিন্তু তার মন খুব শান্ত ছিল। তবে মামলাটি এখানেই শেষ হওয়ার ছিল না। সেই রাতে তার কাছে আইনজীবী লীনার ফোন এলো। সে জানালো যে কাল মায়া আনুষ্ঠানিকভাবে তার জবানবন্দি রেকর্ড করাবে। যদি তার সাক্ষ্য সেই নথি এবং ট্যাঙ্কারের চিরকুটের সাথে মিলে যায়, যা করণ খুঁজে পেয়েছিল, তবে পুলিশ অপরাধীদের গ্রেপ্তার করার প্রক্রিয়া শুরু করে দেবে। লীনার কণ্ঠে আশার আলো ছিল এবং করণ শুধু মাথা নাড়ল। তার শুধু এটাই মনে হচ্ছিল যে নিতা শীঘ্রই ন্যায় বিচার পাবে। কিন্তু তখনই হঠাৎ বাইরে রাস্তায় একটি অজানা ইঞ্জিনের শব্দ শোনা গেল, যা করণের বাড়ির ঠিক সামনে এসে থেমে গেল। করণ তৎক্ষণাৎ নিজের জায়গা থেকে উঠল এবং জানালা দিয়ে বাইরে উকি দিল। তখনই একটি গাড়ির হেডলাইটের আলো দেওয়ালে পড়ল এবং তারপর হঠাৎ নিভে গেল। অন্ধকারে একটি ভারী ও কর্কশ কণ্ঠস্বর শোনা গেল, যা করণের কানে স্পষ্ট পৌঁছাল। ও বেশি কথা বলা লোক, যদি নিজের মঙ্গলের কথা না বোঝো তবে এবার ভয়ের মানে বুঝতে পারবে। পরদিন সকালে খুব কম ঘুমের কারণে ফোলা চোখ নিয়ে করণ পুলিশ স্টেশনে পৌঁছাল। তাকে মায়ার আনুষ্ঠানিক জবানবন্দির সাক্ষী হওয়ার জন্য ডাকা হয়েছিল। মায়া ঘরে বসেছিল। তার মুখ ক্লান্ত ছিল, কিন্তু চোখে ছিল কঠোরতা। সে এখন আর সেই দুর্বল সহকারী ছিল না যে সে কয়েকদিন আগে ছিল। তদন্তকারী কর্মকর্তাদের সামনে মায়া সব সত্য বলে দিল যা সে জানত। সে অর্জুন কর্তৃক তুষারের দলকে কাজে লাগানো থেকে শুরু করে শহরের বাইরের গুদামে ষড়যন্ত্র করা পর্যন্ত সব তথ্য দিল। যখন সে সেই মুহূর্তের কথা বলতে শুরু করল, যখন সে অর্জুনকে পানির ট্যাঙ্কের উল্লেখ করতে শুনেছিল, তখন সে কাঁপতে লাগল এবং তার চোখ দিয়ে জল পড়তে লাগল। ঘরের সবাই শান্ত ছিল এবং শুধু পুলিশের রেকর্ডারের শব্দ শোনা যাচ্ছিল। আইনজীবী লীনাও সেখানে উপস্থিত ছিল। সে করণের দিকে তাকালো এবং একটি নীরব উৎসাহ হিসেবে ধীরে ধীরে মাথা নাড়ল। জিজ্ঞাসাবাদের পর লীনা করণকে একটি নতুন পরিকল্পনার বিষয়ে আলোচনার জন্য থাকতে বলল। সে জানালো যে এই মামলা এখন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছেছে, কিন্তু এখনও একটি শেষ কড়ির অভাব রয়েছে, এবং তা হল অর্জুনের অপরাধ স্বীকার করা। যদিও তাদের কাছে পারিপার্শ্বিক প্রমাণ ছিল, কিন্তু তাদের অর্জুনকে নিজের মুখেই সত্য স্বীকার করতে বাধ্য করতে হতো।
এ কথা শুনে করণের শরীরে শিহরণ খেলে গেল। সে বুঝতে পারল যে লীনা একটি অত্যন্ত বিপজ্জনক এবং ঝুঁকিপূর্ণ পরিকল্পনার কথা বলছে। সেই বিকেলে পুলিশ কর্মকর্তা এবং আইনজীবী লীনার মধ্যে একটি জরুরি বৈঠক হল। করণকে একজন সাক্ষী হিসেবে সেখানে অন্তর্ভুক্ত করা হলো। তারা সিদ্ধান্ত নিল যে তারা মায়াকে একটি বিশেষ দাবার বোড়ে হিসেবে ব্যবহার করবে, যে পুলিশের সাথে মিলে অর্জুনের কথা রেকর্ড করার চেষ্টা করবে। এই সব কিছু আইনি উপায় হতে হবে, যার জন্য লিখিত অনুমতি এবং রেকর্ডিং যন্ত্রপাতির সিলিং করা হলো। লীনা মায়াকে তার অধিকার এবং দায়িত্ব সম্পর্কে খুব সতর্কভাবে বুঝিয়ে দিল। সে জানালো যে যদি সে রাজি হয় তবে তাকে বিশেষ সাক্ষী সুরক্ষা কর্মসূচির আওতায় নিরাপত্তা দেওয়া হবে। মায়া অনেকক্ষণ চুপ থাকল এবং তারপর সে কাগজপত্রে সই করে দিল। তার হাত কাঁপছিল, কিন্তু তার অক্ষরগুলো পরিষ্কার ছিল। সই করার পর সে চোখে জল নিয়ে বলল, আমার কাছে এখন হারানোর মতো আর কিছু নেই। আমি শুধু চাই সত্য সবার সামনে আসুক। তার এই কথা পুরো ঘরকে নিস্তব্ধ করে দিল। এই অপারেশনের কোড নেম রাখা হলো জাল। করণের বন্ধু দীপক স্বেচ্ছায় ট্রাক ড্রাইভারের ছদ্মবেশ ধরতে রাজি হল, যে অর্জুনের কোম্পানিতে পানি সরবরাহ করবে। সে সেই পানির ড্রামগুলোর মধ্যে একটি ট্র্যাকিং ডিভাইস লাগাবে, যা শহরের বাইরের সেই গুদামে পাঠানো হবে যেখানে অর্জুন প্রায়ই যায়। মায়ার কাজ ছিল অর্জুনকে সেখানে ডেকে আনা এবং এমন ভান করা যে সে সব মিটমাট করতে চায়, আর তারপর কথার ছলে পানির ট্যাঙ্কের উল্লেখ করে তার প্রতিক্রিয়া জানার চেষ্টা করবে। করণকে নিরাপদ দূরত্ব থেকে নজর রাখা এবং নিজের ব্যক্তিগত ফোনের মাধ্যমে লাইভ সিগন্যাল পাঠানোর দায়িত্ব দেওয়া হয়েছিল, যারা কাছেই ওত পেতে বসে থাকবে। সেই রাতে অপারেশন শুরু করার আগে পুরো টিম একটি ছোট মিটিং করল। অফিসার দীপককে আঙুলের ডগার সমান ছোট ট্র্যাকিং ডিভাইসটি দেখালেন এবং সেটি চালু ও বন্ধ করার পদ্ধতি বুঝিয়ে দিলেন। মায়াকে একটি সিল করা ভয়েস রেকর্ডার দেওয়া হলো, যার ওপর একটি বিশেষ নম্বরের স্ট্যাম্প লাগানো ছিল। এই সমস্ত প্রক্রিয়ার পাঁচনামা তৈরি করা হলো এবং সব পক্ষের স্বাক্ষর নেওয়া হলো। সবকিছু খুব সতর্কতার সাথে করা হচ্ছিল, যেন কোনো সিনেমার প্রস্তুতি চলছে। কিন্তু এটি ছিল বাস্তব, এবং এখানে একটি ছোট ভুলের মূল্য কারো প্রাণও হতে পারত। করণকে গুদামের পেছনের কাঁচা রাস্তার উপর নজর রাখার গুরুত্বপূর্ণ কাজ দেওয়া হয়েছিল, যেখান থেকে কেবল মোটরসাইকেলই যেতে পারে। সেই স্থান থেকে সে কারো নজরে না পড়ে পুরো নজরদারি করতে পারত এবং একটি নিরাপদ অ্যাপের মাধ্যমে অফিসারদের ফোনে সরাসরি দৃশ্য পাঠাতে পারত। দীপক সবার আগে পানির ট্রাক নিয়ে সদর দপ্তর থেকে রওনা হলো, যার পেছনে সাদা পোশাকের পুলিশের গাড়ি ছিল। সন্ধ্যা নামতেই মায়া তার গাড়িতে বসল এবং সে তার ফোনটি খুব শক্ত করে ধরে রেখেছিল। সে অর্জুনকে একটি মেসেজ পাঠালো, আমার দেখা করা দরকার, আমি পুরনো কথার বোঝা আর একা বইতে পারছি না। মেসেজ পাঠানো মাত্রই তা সিন হলো। কিছুক্ষণ পরেই অর্জুনের উত্তর এলো, ঠিক আছে, পুরনো গুদামে চলে এসো, কিন্তু এ ব্যাপারে কেউ যেন জানতে না পারে। যেমনটা পুলিশ অনুমান করেছিল, অর্জুন জালে পা দিয়েছে। সন্ধ্যা প্রায় 7টা বাজছিল যখন দীপক বাইরের এলাকার সেই পুরনো গুদামে পৌঁছাল এবং সে ডেলিভারি ড্রাইভার হওয়ার ভান করল। গুদামের নিরাপত্তারক্ষী কোনো সন্দেহ ছাড়াই মালপত্র গ্রহণ করল এবং সেই মুহূর্তে ট্র্যাকিং ডিভাইসটি সক্রিয় হয়ে গেল। ডিভাইসটি কন্ট্রোল সেন্টারে সংকেত পাঠালো এবং করণকে তার অবস্থানে পৌঁছানোর আদেশ দেওয়া হলো। সে তার বাইকের হেডলাইট বন্ধ করে দিল এবং গুদামের পেছনে যাওয়ার কাঁচা রাস্তায় সেটাকে ঠেলে নিয়ে যেতে লাগল। বাতাসে ঠান্ডা থাকা সত্ত্বেও করণের কপালে ঘাম জমছিল এবং তার হৃৎস্পন্দন দ্রুত হচ্ছিল। পুরনো কাঠের বাক্সের স্তূপের পেছনে লুকিয়ে করণ দেখতে পেল যে গুদামের প্রধান দরজাটি সামান্য খোলা ছিল এবং ভেতর থেকে হলুদ আলোর একটি রেখা বাইরে আসছিল। কিছুক্ষণ পর দরজার সামনে একটি রূপালী রঙের গাড়ি থামল। গাড়ি থেকে অর্জুন বের হলো, লম্বা গড়ন, সাদা শার্ট এবং তার চোখে মুখে এক অদ্ভুত আত্মবিশ্বাস। মায়া তার পিছু পিছু গেল। সে তার ব্যাগ খুব শক্ত করে ধরে রেখেছিল। মায়া খুব নিচু গলায় প্রায় অনুনয় করে কিছু বলল। অর্জুন তার হাত গুটিয়ে নিল এবং তার দৃষ্টিতে ছিল ভয়ানক শীতলতা। তারা দুজনেই গুদামের ভেতরে চলে গেল এবং করণ সঙ্গে সঙ্গে তার ফোন থেকে লাইভ ভিডিও রেকর্ডিং চালু করে দিল। অন্যদিকে তদন্তকারী কর্মকর্তা নিশ্চিত করলেন যে সিগন্যাল পুরোপুরি স্থিতিশীল। গুদামের ভেতর থেকে আওয়াজ টুকরো টুকরো হয়ে বাইরে শোনা যাচ্ছিল। মায়া সেই পানির ট্যাঙ্কের ঘটনা এবং তাকে বাঁচানো ড্রাইভারের প্রসঙ্গ তুলল। অর্জুন প্রথমে চুপ ছিল, কিন্তু যখন মায়া বলল, আপনি যদি এভাবেই চাপ দিতে থাকেন তবে আমি পুলিশকে সব সত্য বলে দেব, তখন অর্জুনের স্বর হঠাৎ বদলে গেল এবং সে খুব কঠোর হয়ে উঠল। সে রেগে চিৎকার করে বলল, যাও বলে দাও, তুমি কি ভাবছো আমি ভয় পাবো? ওই পানির ট্যাঙ্কের পরিকল্পনা প্রায় সফল হয়ে গিয়েছিল, শুধু ওই শয়তান ড্রাইভারের কারণে সব নষ্ট হয়ে গেল। অর্জুনের এই শব্দগুলো করণের পুরো শরীরে শিহরণ জাগালো, কারণ সে পরিষ্কার শুনতে পাচ্ছিল যে তার ফোন সব কিছু রেকর্ড করছে এবং এটি সেই অপরাধের সবচেয়ে বড় প্রমাণ। তখনই অর্জুনের সহযোগী তুষার হঠাৎ পেছন থেকে বের হলো। তার হাতে টাকার একটি ব্যাগ ছিল।
সে ধীরে ধীরে জিজ্ঞেস করল, স্যার, আপনি কি এ ব্যাপারে নিশ্চিত? অর্জুন উত্তর দিল, হ্যাঁ, পুরোপুরি। এই কাজের পর সব শেষ বলে ধরে নাও। যেই সে তার কথা শেষ করল, পুলিশের বিশেষ টিম গুদামের ভেতরে হানা দিল। চারদিকে শোরগোল পড়ে গেল। পুলিশ, কেউ নিজের জায়গা থেকে নড়বে না। অর্জুন একদম হতভম্ব হয়ে গেল এবং সে পালানোর বা প্রতিক্রিয়া দেখানোর চেষ্টা করার আগেই পুলিশ তাকে ধরে ফেলল। তুষার পালানোর চেষ্টা করল, কিন্তু তাকেও সঙ্গে সঙ্গে ধরে ফেলা হলো। সেই পুরো হট্টগোলের মধ্যে করণ নিজের জায়গায় স্থির ছিল এবং পুরো ঘটনা নিজের চোখে দেখতে লাগল। সে দেখল মায়া মাটিতে বসে পড়ল এবং নিজের মুখ হাত দিয়ে ঢেকে অঝরে কাঁদতে লাগল। সবকিছু খুব দ্রুত কিন্তু পুরো পরিকল্পনা অনুযায়ী হলো। প্রমাণ হিসেবে টাকা, ফোন এবং ভয়েস রেকর্ডার ঘটনাস্থলেই সিল করা হলো। গ্রেপ্তারের পাঁচনামা ওখানেই তৈরি করা হলো। যখন অর্জুনকে পুলিশের গাড়ির দিকে নিয়ে যাওয়া হচ্ছিল, সে মাথা তুলে চারপাশ দেখল এবং তার চোখে গভীর ঘৃণা ছিল। দূরে দাঁড়িয়ে থাকা করণের ওপর তার নজর পড়ল এবং সে তাকে ছুরির মতো তীক্ষ্ণ ও শীতল দৃষ্টিতে দেখল। সদর দপ্তরে ফেরার পথে গাড়িতে গভীর এবং ভারী নীরবতা ছিল। মায়া তার ব্যাগ শক্ত করে ধরে রেখেছিল এবং তার চোখ থেকে জল থামছিল না। করণের মনও খুব ভারী ছিল, কারণ সে বুঝতে পারছিল যে যদিও এই মামলা শেষের দিকে মনে হচ্ছে, কিন্তু অর্জুনের পেছনে আরও বড় কোনো শক্তি আছে, সেই হাত যা এখনও অন্ধকারে লুকিয়ে আছে। সেই রাতে আইনজীবী লীনা করণকে ফোন করল এবং তার কণ্ঠ খুব গম্ভীর ছিল। করণ, তুমি খুব ভালো কাজ করেছ, কিন্তু অর্জুন এখনই জবানবন্দি দিয়েছে যে সে কেবল একজন দাবার বোড়ে। এই পুরো ষড়যন্ত্রের পেছনে কিশোর আছে, যে নিতার আপন চাচা এবং কোম্পানির একজন বড় শেয়ার হোল্ডারও। করণ কিছুক্ষণের জন্য চুপ হয়ে গেল। সে কিশোরের নাম তখন শুনেছিল যখন নিতা সম্পত্তির বিবাদ এবং নিজের পরিবারের সদস্যদের সম্পর্কে কথা বলেছিল। সেই সময় সে বিষয়টিকে গুরুত্বের সাথে নেয়নি, কিন্তু এখন পুরো সত্য সামনে ছিল। মামলাটি তার চিন্তার চেয়েও অনেক বেশি জটিল এবং ভয়ঙ্কর ছিল। পরের দিন এই হাই প্রোফাইল গ্রেপ্তারের খবর পুরো নয়ডা এবং দিল্লি এনসিআরে আগুনের মতো ছড়িয়ে পড়ল। সংবাদপত্রের প্রধান পাতায় খবর ছাপা হল যে এনএন গ্রুপের ভাইস প্রেসিডেন্ট অর্জুনকে হেফাজতে নেওয়া হয়েছে। নিতা সম্পর্কে যে নোংরা গুজব ছড়ানো হয়েছিল তা এখন পুরোপুরি শান্ত হয়ে গেল। করণ এই খবরগুলো পড়ল এবং সে কিছুটা স্বস্তি পেল, কিন্তু মনে এক অজানা ভয় এখনও রয়ে গেল। সে জানত যে কিশোরের মতো প্রভাবশালী লোকেরা এত সহজে হার মানবে না। পুলিশ তাকে আরও একবার শনাক্তকরণ এবং জবানবন্দি মিলিয়ে দেখার জন্য ডাকল। সেখানে সে মায়া রেকর্ডিং আবার শুনল। রেকর্ডারে অর্জুনের সেই কণ্ঠস্বর পরিষ্কার শোনা যাচ্ছিল। ওই পানির ট্যাঙ্কের পরিকল্পনা প্রায় সফল হয়ে গিয়েছিল। তার প্রতিটি শব্দ করণের মস্তিষ্কে সেই দৃশ্য তাজা করে দিল যখন সে ট্যাঙ্কের মধ্যে ভীত নিতাকে দেখেছিল এবং তার গলা ধরে এলো। লীনা করণকে সেই নথিগুলোতে সই করতে বলল, যেখানে ঘটনার সময়ের পুরো বিবরণ ছিল। সমস্ত প্রমাণ এবং তথ্য পুরোপুরি মিলে যাচ্ছিল। লীনা তাকে বোঝাল যে এটি প্রমাণের এমন এক শক্তিশালী কড়ি যা অর্জুনকে কঠোর শাস্তি দেওয়ার জন্য যথেষ্ট হবে। কিন্তু যখন সে কিশোরের উল্লেখ করল, তখন তার কথায় একটা দ্বিধা ছিল। ওই ব্যক্তি আসলে খুব বিপজ্জনক। করণ বেশি প্রশ্ন করল না। তার মনে হলো সম্ভবত আইনজীবীর কাছে এখন পুরো তথ্য শেয়ার না করার কোনো শক্ত কারণ আছে। কাজ শেষ করে সে মানসিক ক্লান্তি নিয়ে বাড়ি ফিরল। দুপুরে দীপক তার সাথে দেখা করতে এলো এবং দুজনে বারান্দায় বসল। দীপক মজা করে বলল, ভাই, তুমি তো এখন শহরের আসল হিরো হয়ে গেছ। করণ কেবল একটি ম্লান হাসি দিতে পারল। কেমন হিরো দীপক? শুধু সেটাই করেছি যা সেই মুহূর্তে ঠিক মনে হয়েছে। কিন্তু সত্যিটা হলো, সে ভেতর থেকে খুব ক্লান্ত অনুভব করছিল। একজন সাধারণ বাইক ট্যাক্সি চালক থেকে এখন সে কোটি টাকার প্রভাব এবং প্রাণঘাতী ষড়যন্ত্রের এই অতল গহ্বরে পুরোপুরি নেমে গেছে। সেই রাতে করণ আবার নিতার স্বপ্ন দেখল। স্বপ্নে সে মৃদু আলোর মাঝে দাঁড়িয়েছিল এবং খুব আশার সাথে বলছিল, করণ, এখন আর থেমো না। এই সত্য এখনও পুরোপুরি সামনে আসেনি। সে ঘামে ভিজে হঠাৎ জেগে উঠল এবং তার হৃৎস্পন্দন জোরে জোরে হচ্ছিল। সেই শব্দগুলো একটি দায়িত্বের মতো ছিল যা তাকে শান্তিতে বসতে দিচ্ছিল না। পরের দিন লীনা পরবর্তী কৌশল ঠিক করার জন্য তার সাথে দেখা করল। সে জানালো যে কিশোরের দ্বিতীয় গোপন গুদামে তল্লাশি চালানোর জন্য তাদের আদালতের ওয়ারেন্ট প্রয়োজন, যেখানে তারা আর্থিক অনিয়মের গুরুত্বপূর্ণ নথি পাওয়ার আশা করছে।
ওয়ারেন্ট পাওয়ার জন্য তাদের টাকার লেনদেনের আরও কিছু পোক্ত প্রমাণ পেশ করতে হবে। মায়া একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সূত্র দিল যে যখনই অর্জুনের নগদ টাকার প্রয়োজন হতো, কিশোর ভুয়া চুক্তির নামে অর্জুনের সিকিউরিটি এজেন্সিকে মোটা অঙ্কের টাকা পাঠাত। লিনা ব্যাংক অ্যাকাউন্টের রেকর্ড খতিয়ে দেখার পরিকল্পনা করল। করণ এসব কিছুটা বুঝতে পারছিল, কিন্তু সে জেনে গিয়েছিল যে এখন এই লড়াই শুধু কারো জীবন বাঁচানোর মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এই পুরো সাম্রাজ্যের ভেতরে লুকিয়ে থাকা অশুভ শক্তিকে শিকড় থেকে উপড়ে ফেলার লড়াই। সন্ধ্যার সময় যখন সে তার বাইক পরিষ্কার করছিল, হঠাৎ নিতার ফোন এলো। তার কণ্ঠে কম্পন ছিল, কিন্তু তাকে খুব দৃঢ় মনে হচ্ছিল। সে বলল যে সে কিশোরের ব্যাপারে সবকিছু জানতে পারেছে এবং সে করণ ও মায়াকে তাদের সাহসের জন্য ধন্যবাদ জানালো। নিতা ফাঁস করল যে কিশোরী এই পুরো রক্তক্ষয়ী ষড়যন্ত্রের আসল মাস্টারমাইন্ড ছিল এবং অর্জুন তো কেবল তার হাতের পুতুল ছিল। করণ জিজ্ঞেস করল, ম্যাম, আপনার কাছে কি এর বিরুদ্ধে কোনো শক্ত প্রমাণ আছে? নিতা উত্তর দিল, হ্যাঁ, আমার কাছে কিছু গুরুত্বপূর্ণ ফাইল আছে, কিন্তু সেগুলোকে নিরাপদে বের করতে আমার একটু সময় লাগবে। ততক্ষণ পর্যন্ত দয়া করে মায়ার খেয়াল রাখবেন, কারণ ওরা তাকে ক্ষতি করার চেষ্টা করতে পারে। সেই কলের পরপরই করণ আইনজীবী লিনাকে সবকিছু জানালো। লিনা দেরি না করে পুলিশকে জানালো এবং মায়াকে একজন নিরাপদ সাক্ষী হিসেবে কোনো গোপন স্থানে পাঠানোর অনুরোধ করল। করণের কোনো ধারণা ছিল না যে সেই রাতেই গ্রেফতারি ওয়ারেন্টের পরিধি কিশোর পর্যন্ত বাড়ানোর পূর্ণ প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল। পরের দিন এক উচ্চ পর্যায়ের বৈঠকে তদন্তকারী দল নিশ্চিত করল যে ট্র্যাকিং ডাটা, রেকর্ডিং এবং জব্দ করা সমস্ত প্রমাণ পুরোপুরি আইনি এবং এগুলো আদালতে একটি শক্তিশালী ভিত্তি তৈরি করবে। তারা মামলার গুরুত্ব বিবেচনা করে এটি জেলা পুলিশ থেকে প্রাদেশিক অপরাধ শাখায় হস্তান্তর করার সিদ্ধান্ত নিল। করণকে চূড়ান্ত ফাইল প্রস্তুত করার সময় সেখানে ডাকা হলো। যখন সে সেই সরকারি ফাইলগুলোতে নিজের বারবার করা সই দেখল, তখন সে এক অদ্ভুত গর্ব এবং দায়িত্ববোধ অনুভব করল। কিন্তু তার সেই কথাটি মনে রইল যা আইনজীবী লিনা তার কাঁধে হাত রেখে বলেছিল, করণ, তুমি একজন সাধারণ নাগরিক হিসেবে যে সাহস দেখিয়েছ তা অতুলনীয়, কিন্তু যতক্ষণ কিশোরের মতো প্রধান অপরাধী বাইরে আছে, আমাদের মিশন অসম্পূর্ণ। লিনার চোখের গভীরতা করণকে স্পষ্ট করে দিল যে এখনও তাকে আরও কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। সেই রাতে সে আবার সেই কাঁচা রাস্তায় নিজের বাইক নিয়ে পৌঁছালো, যা বছরের পর বছর পুরনো সেই ধ্বংসাবশেষের দিকে যায়। সেই পানির ট্যাঙ্ক এখন পুলিশের হলুদ টেপ দিয়ে ঘেরা ছিল, কিন্তু করণের চোখে সেই দিনের প্রতিটি স্মৃতি পরিষ্কার ছিল। সে তার বাইক থামালো, সেই নির্জন অন্ধকারের দিকে তাকালো যেখান থেকে সে নিতাকে মৃত্যুর মুখ থেকে বের করে এনেছিল, এবং নিজের কাছে প্রতিজ্ঞা করল, যতক্ষণ কিশোর শাস্তি না পায় আমি পিছু হটব না। তখনই দূর থেকে একটি কালো চকচকে গাড়ি খুব ধীর গতিতে সেখান দিয়ে গেল। করণ সেটা চিনতে পারল না, কিন্তু তার অন্তরাত্মা তাকে সতর্ক করল যে একটি নতুন ঝড় আসতে চলেছে। অর্জুন তো ধরা পড়েছে, কিন্তু কিশোর যে এই পুরো ক্ষমতার আসল মালিক, সে এখনও মুক্ত ঘুরে বেড়াচ্ছে। অর্জুনের গ্রেফতারের খবর বনের আগুনের মতো ছড়িয়ে পড়ল, কিন্তু জনগণ এখনও পুরোপুরি বুঝতে পারছিল না যে আসলে কি ঘটছে। খবরের কাগজ এবং নিউজ চ্যানেলগুলোতে এখন কিশোরের নাম বারবার আসতে শুরু করল। সে একজন অত্যন্ত শক্তিশালী ব্যক্তি ছিল, যে এনএন গ্রুপের বোর্ডের চেয়ারম্যান হওয়ার পাশাপাশি নিতার আপন চাচাও ছিল। মিডিয়ায় তাকে একজন দূরদর্শী কৌশলীবিদ এবং গ্রুপের ভবিষ্যৎ হিসেবে উপস্থাপন করা হয়েছিল, কিন্তু আইনজীবী লিনা এবং পুলিশের তদন্ত দলের দ্বারা সংগ্রহীত গোপন ফাইলে কিশোরই ছিল সেই আসল খেলোয়াড়, যে পর্দার আড়াল থেকে সব কলকাঠি নাড়াচ্ছিল। পুলিশের অভ্যন্তরীণ বৈঠকে এটি ফাঁস হলো যে সেই সিকিউরিটি এজেন্সিকে দেওয়া ফান্ডের উৎস, যারা নিতার অপহরণের জন্য তুষারের দলকে কাঁধে লাগিয়েছিল, তা কিশোরের প্রত্যক্ষ নিয়ন্ত্রণাধীন 3টি ভুয়া কোম্পানি থেকে এসেছিল। ব্যাংক স্টেটমেন্টের তদন্তে জানা গেল যে প্রজেক্ট প্রোটেকশনের ভুয়ো চুক্তির আড়ালে এই বেনামি কোম্পানিগুলোর মধ্যে কোটি কোটি টাকার সন্দেহজনক লেনদেন করা হয়েছিল। লিনা কর্মকর্তাদের অনুরোধ করল যে কিশোর এবং এই অপরাধের মধ্যে সরাসরি সম্পর্ক স্থাপন করার জন্য এই পুরো আর্থিক জালের গভীরে গিয়ে তদন্ত করা হোক। কারণ এই জটিল আর্থিক শব্দগুলো পুরোপুরি বুঝতে পারছিল না, কিন্তু যখন সে পাতার পর পাতা জুড়ে থাকা সংখ্যার সেই দীর্ঘ তালিকা দেখল, তখন সে বুঝতে পারল যে প্রতারণা এবং ষড়যন্ত্রের এই খেলা কত বড় এবং ভয়ঙ্কর। এটি কেবল একটি পারিবারিক বিবাদ ছিল না, বরং কর্পোরেট জগতের ভেতরে ক্ষমতা এবং আধিপত্যের এক রক্তক্ষয়ী যুদ্ধ ছিল। লিনা তাকে বোঝালো যে যদি তারা এই টাকার লেনদেন প্রমাণ করতে না পারে, তবে কিশোর আইনের ফাঁক দিয়ে বেরিয়ে যাবে, কারণ সে কখনো নিজে কোনো সহিংস কাজ করেনি, বরং সে কেবল আদেশদাতা মস্তিষ্ক ছিল। সেই দিনের পর থেকে কারণ তদন্তকারী দল এবং কিছু গুরুত্বপূর্ণ নাগরিক সাক্ষীদের মধ্যে একটি সেতু হয়ে উঠল।
সে পুলিশকে সেই সমস্ত স্থানের সময় এবং অবস্থান মেলাতে সাহায্য করল যেখান দিয়ে সে তার বাইক ট্যাক্সি নিয়ে গিয়েছিল। বিশেষ করে সেই রাস্তার তথ্য যেখানে সে সেই পানির ট্যাঙ্কারটিকে গুদামের দিকে যেতে দেখেছিল। কারণের জবানবন্দি সেই সময়সীমাকে সঠিকভাবে নির্ধারণ করতে সাহায্য করল যখন ওই ট্যাঙ্কার সিকিউরিটি এজেন্সি থেকে বেরিয়েছিল, যা ঠিক সেই সময়ের সাথে মিলে যায় যখন নিতার যোগাযোগ বাইরের দুনিয়া থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। মামলাটিকে আরও শক্তিশালী করার জন্য লিনা পুলিশের মাধ্যমে সেই মুদি দোকানের সিসিটিভি ফুটেজের মূল ফাইলগুলো বের করালো। আগে তাদের কাছে কেবল স্ক্রিনের ছবি ছিল, কিন্তু এখন তাদের সময়, স্থানের স্থানাঙ্ক এবং ডিজিটাল প্রমাণসহ মূল ফাইলের প্রয়োজন ছিল। দোকানের মালিক এখন পুরোপুরি সহযোগিতা করতে প্রস্তুত ছিল এবং সে পুলিশকে ওই হার্ড ড্রাইভ হস্তান্তর করল, যা সিল করে দেওয়া হলো। যখন সেই ভিডিও ফাইলগুলো ল্যাবে আবার চালানো হলো, তখন নম্বর প্লেট ছাড়া কালো স্কুটার পরিষ্কারভাবে ধ্বংসাবশেষের দিকে যেতে দেখা গেল। তার ঠিক পরেই সেই ছোট পানির ট্যাঙ্কারটিও দেখা গেল। এই সব কিছু করণের উবার অ্যাপের লগ এবং তার দ্বারা বলা সময়ের সাথে মিনিট ধরে ধরে মিলে যাচ্ছিল। ঘরে উপস্থিত প্রতিটি কর্মকর্তা নিস্তব্ধ হয়ে তাকে দেখতে লাগল। একজন সিনিয়র অফিসার ধীরে ধীরে বললেন, এখন আমাদের কাছে এই পুরো ষড়যন্ত্রের পরিবহন পথের পোক্ত ভিত্তি আছে। একই সময় ব্যাংক আনুষ্ঠানিকভাবে রিপোর্ট দিল যে কিশোরের কোম্পানিগুলো থেকে সিকিউরিটি এজেন্সির অ্যাকাউন্টে টাকা ঠিক সেই দিনই পাঠানো হয়েছিল যেদিন নিতার অপহরণ হয়েছিল। লিনা সেই নথির প্রতিটি পৃষ্ঠা প্রত্যয়ন করালো এবং সেগুলোকে সিল করে দিল, যাতে বিরোধী পক্ষ কোনোভাবেই প্রমাণ মুছে ফেলতে না পারে। আগামী কয়েকদিন ধরে কাজের এই ধারা ক্রমাগত চলতে থাকল। লিনা প্রায় তার অফিসেই থাকতে শুরু করেছিল। মায়াকে কড়া নিরাপত্তায় রাখা হয়েছিল এবং কারেনকে প্রতিটি নতুন প্রমাণ পাওয়ার পর সাক্ষীর হিসেবে ডাকা হচ্ছিল। বারবার ফর্মে স্বাক্ষর করতে হচ্ছিল। সে খুব ক্লান্ত হয়ে পড়েছিল, কিন্তু সে একবারও অভিযোগ করেনি। যখনই তার ক্লান্তি অনুভব হতো, নিতার সেই ভীত চোখগুলো তার মনে পড়ে যেত এবং তার সংকল্প আবারও সতেজ হয়ে উঠত। এক সকালে লিনা কারেনকে তার অফিসে ডাকল। তার টেবিলে ফাইলের একটি নতুন স্তূপ ছিল। সে কারেনকে জানালো যে তারা খবর পেয়েছে কিশোর একটি ভুয়ো উইল বা ওছিয়তনামা জনসমক্ষে প্রকাশ করতে চলেছে। লিনা বুঝিয়ে বলল যে কিশোর নিতার নামে একটি মিথ্যা নথি তৈরি করেছে, যেখানে দাবি করা হয়েছে যে নিতা নিজের ইচ্ছায় পুরো গ্রুপের নিয়ন্ত্রণ কিশোরকে দিয়ে দিয়েছে। যদি তারা সময় মতো এটি আটকাতে না পারে, তবে নিতা জীবিত থাকা সত্ত্বেও তার সমস্ত সম্পত্তি এবং অধিকার হারাবে। লিনা তার ল্যাপটপে সেই উইলের একটি কপি দেখালো। উইলের শব্দ এবং তাতে করা নিতার স্বাক্ষর একদম আসল মনে হচ্ছিল, কিন্তু লিনা কারেনকে একটি খুব সূক্ষ্ম বিবরণ দেখালো। উইলে ব্যবহৃত কালির পরীক্ষায় জানা গেছে যে সেটি একই সময় লেখা হয়নি। কালির স্তরের মধ্যে পার্থক্য ছিল। সেই নথির ফরেন্সিক তদন্তের প্রস্তুতি নিচ্ছিল। কারেন এসব শুনে কেঁপে উঠল। সে বুঝতে পারল যে ব্যক্তি অপহরণের মতো জঘন্য অপরাধ করতে পারে, সে জাল নথি তৈরিতেও কতটা দক্ষ হতে পারে। সে বুঝল তার শত্রু শুধু নিষ্ঠুরই নয়, খুব ধূর্ত। পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে সেই 3টি সন্দেহভাজন কোম্পানির ব্যাংক অ্যাকাউন্টগুলো জব্দ করে দিল এবং উইলের গভীর তদন্তের নির্দেশ দিল। পরের 2 দিন উত্তেজনা চরমে ছিল এবং লিনা একদমই ঘুমায়নি। যখন ফরেন্সিক রিপোর্ট এলো, পুরো দল খুশিতে লাফিয়ে উঠল। উইলটি আসলেই জাল ছিল। স্বাক্ষর করার জন্য আধুনিক হিট প্রিন্টিং প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল, যার ফলে পুরনো কালি নতুনের মতো দেখাচ্ছিল। লিনা হেসে বলল, এখন আমাদের কাছে কিশোরের গলা ধরার জন্য একটি ধারালো ছুরি আছে, কিন্তু আমাদের এখনও সেই শারীরিক প্রমাণ দরকার যা প্রমাণ করতে পারে যে নিতাকে ঠিক কোন সময়ে জোর করে বন্দি করা হয়েছিল। যখন তারা আবারও পুরনো ফাইলগুলো ঘাঁটল, তখন লিনা লংপুর স্বাস্থ্যকেন্দ্রের রেকর্ডে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সূত্র পেল। সেখানকার রেজিস্টারে নিতার ঘাড় এবং কবজিতে দড়ির দাগের ছবি ছিল, যাতে সেই সময়ের ডাক্তারের স্বাক্ষর এবং সঠিক সময় উল্লেখ ছিল। করণের করা 102 এবং 112 নম্বরের কলের রেকর্ডের সাথে মিলে এটি এমন একটি চক্র তৈরি করছিল যা ভাঙা অসম্ভব ছিল। এটি প্রমাণ করছিল যে নিতা সেই উইলে স্বাক্ষর করার অবস্থায় কখনোই ছিল না। দুপুরের পর এই সমস্ত নথি জেলা ম্যাজিস্ট্রেট এবং প্রসিকিউশনের কাছে হস্তান্তর করা হলো। যখন তদন্ত কর্মকর্তারা ঘর থেকে বের হলেন, তারা করণকে জানালেন যে এখন কিশোরের বিরুদ্ধে গ্রেফতারের প্রক্রিয়া শুরু করা হবে। 2 দিন পর কিশোর তার আইনজীবীদের এক বিশাল বাহিনী নিয়ে পুলিশ সদর দপ্তরে পৌঁছাল। সে খুব দামি স্যুটে ছিল এবং তার মুখে এক অদ্ভুত শান্তি ও অহংকার ছিল। জিজ্ঞাসাবাদের সময় সে খুব চতুরতার সাথে সেই জাল উইল পেশ করল এবং যুক্তি দিল যে নিতা মানসিক চাপের কারণে
স্বেচ্ছায় তাকে সব কিছু সঁপে দিয়েছে। কিশোরের কথাগুলো খুব গোছানো এবং আইনিভাবে সঠিক মনে হচ্ছিল, কিন্তু তখনই লীনা তার জায়গা থেকে উঠল এবং সে মেডিকেল রিপোর্টের ফাইল টেবিলে আছড়ে ফেলল। সে ধীর কিন্তু খুব প্রভাবশালী কণ্ঠে বলল, হাসপাতালের রেকর্ড অনুযায়ী নিতাকে সন্ধ্যা 7:18 অজ্ঞান অবস্থায় ভর্তি করা হয়েছিল। সেই একই দিনে আপনি দাবি করেছেন যে সে উইলে স্বাক্ষর করেছে। এখন আপনি আমাদের বলুন যে মহিলার মুখে টেপ এবং হাত দড়ি দিয়ে বাঁধা ছিল, সে কিভাবে কোনো নোটারির সামনে নথিতে স্বাক্ষর করতে পারে? ঘরে নিস্তব্ধতা নেমে এলো। কিশোরের চোখে প্রথমবারের মতো ঘাবড়ে যাওয়ার ভাব দেখা গেল। লীনা ফরেন্সিক রিপোর্টের পাতা উল্টাতে উল্টাতে বলল যে এই হুইল আধুনিক প্রযুক্তিতে তৈরি একটি নকল কপি। কিশোরের মুখ হঠাৎ লাল হয়ে গেল এবং তারপর ফ্যাকাশে হয়ে গেল। সে তোতলামি করে বলল যে হয়তো তার সচিবের কোনো ভুল হয়েছে, কিন্তু লীনা সাথে সাথে উত্তর দিল, এত সুপরিকল্পিত ষড়যন্ত্রকে ভুল নয়, অপরাধ বলা হয়। কিশোর যখন ঘর থেকে বের হলো তখন তার নজর করণের উপর পড়ল এবং সে তাকে এমনভাবে দেখছিল যেন নিজের দৃষ্টি দিয়েই মেরে ফেলবে। করণ এক মুহূর্তের জন্য ভয় পেল, কিন্তু সে তার দৃষ্টি নামালো না। সেই সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলো যে কিশোর, অর্জুন এবং তুষারের বিরুদ্ধে অপহরণ, জোর করে অর্থ আদায় এবং প্রতারণার গুরুতর অভিযোগ আনা হয়েছে। করণ সেই খবরটি পড়ছিল এবং তার মনে হলো যে অবশেষে তার পরিশ্রম এবং সততা রং এনেছে, যদিও এর জন্য তাকে অনেক কিছু সহ্য করতে হয়েছে। পরের কয়েকদিনে নিতা নিজেই পুলিশ স্টেশনে এলো। করণ তাকে ওয়েটিং রুমে দেখল। তাকে আগের চেয়ে বেশ দুর্বল দেখাচ্ছিল, কিন্তু তার চোখে এখন এক নতুন চমক এবং সংকল্প ছিল। যখন তাদের দুজনের চোখ মিলল, নিতা কেবল ধীরে তার মাথা নাড়ল। তারা দুজনেই বুঝে গিয়েছিল যে শব্দের আর কোনো প্রয়োজন নেই। নিতা এবং কিশোরের মধ্যে হওয়া সেই মুখোমুখি জিজ্ঞাসাবাদ করণের জীবনের সবচেয়ে স্মরণীয় ঘটনা ছিল। কিশোর শুরুতে শান্ত থাকার নাটক করছিল, কিন্তু যখন নিতা তাকে সেই প্রতিটি কথা মনে করিয়ে দিল যে কিভাবে সে তাকে ধোঁকা দিয়েছে এবং তাকে মেরে ফেলার হুমকি দিয়েছে, তখন কিশোর পুরোপুরি ভেঙে পড়ল। যখন লীনা সেই ব্যাংক অ্যাকাউন্টগুলোর বিবরণ দেখালো যা কিশোরের থেকে অর্জুনের অ্যাকাউন্টের সাথে সরাসরি যুক্ত ছিল, তখন তার বাঁচার আর কোনো পথ রইল না। সে অবশেষে স্বীকার করল যে সে কেবল নিতাকে ভয় দেখাতে চেয়েছিল, যাতে সে কোম্পানির সংস্কারের পরিকল্পনাগুলো ছেড়ে দেয়। করণ এটা শুনে গভীর দুঃখ পেল যে একজন শিক্ষিত এবং প্রভাবশালী ব্যক্তি নিজেরই পরিবারের সদস্যকে কেবল স্বার্থের জন্য মৃত্যুর দিকে ঠেলে দিতে পারে। নিতার চোখে জল ছিল, কিন্তু তার কণ্ঠে কঠোরতা চলে এসেছিল। সে কেবল এতটুকুই বলল, কারোরই অধিকার নেই যে সে কারোর প্রাণের বিনিময়ে তাকে কোনো শিক্ষা দেবে। জিজ্ঞাসাবাদ শেষ হবার পর লীনা করণকে বলল, ন্যায় বিচার পেতে সময় লাগতে পারে, কিন্তু যখন তা আসে তখন তাকে কেউ আটকাতে পারে না। সেই সন্ধ্যায় সারা দেশের নিউজ চ্যানেলগুলোতে এই খবর ছেয়ে রইল যে এনএন গ্রুপের প্রধান নির্বাহী কিশোরকে গ্রেফতার করা হয়েছে। যারা আগে করণের সমালোচনা করছিল তারা এখন চুপ ছিল, এমনকি কিছু লোক সোশ্যাল মিডিয়ায় তার কাছে ক্ষমাও চাইল, কিন্তু করণ এগুলোর দিকে কোনো নজর দিল না। তার জন্য সবচেয়ে বড় জয় এটাই ছিল যে সত্যের জয় হয়েছে। সেই রাতে করণ নিজের ঘরে বসে সেই পুরনো হুমকি ভরা চিঠিটি দেখল যা তাকে ভয় দেখানোর জন্য পাঠানো হয়েছিল। এখন সেই চিঠি কেবল রদ্দি কাগজের একটি টুকরো। সে সেটি মুড়িয়ে নিজের টেবিলের ড্রয়ারে রেখে দিল। এটি এই কথার প্রমাণ ছিল যে যদি মানুষ নিজের ভয়ের মুখোমুখি হয় তবে সে যে কোনো বিপদকে হারাতে পারে। কিছুদিন পর তাকে পুলিশ সদর দপ্তরে শেষ কাগজপত্রে স্বাক্ষরের জন্য ডাকা হলো। যখন সে শুরু থেকে এখন পর্যন্ত তার পুরো জবানবন্দি পড়ল, তখন তার মনে হলো যেন সে নিজেরই জীবনের কোনো সিনেমা দেখছে। প্রতিটি শব্দ এবং প্রতিটি তারিখ তার সংগ্রাম এবং সাহসের সাক্ষী ছিল। যখন সে পুলিশ স্টেশন থেকে বের হলো তখন তার ফোনে হাসপাতাল থেকে ফোন এলো। তার মা অবশেষে বিপদমুক্ত এবং তার জ্ঞান ফিরে এসেছে। ডাক্তার জানালেন যে সেদিন অপরিচিতরা যে রক্তদান করেছিল সেটাই তার প্রাণ বাঁচিয়েছে। করণ হাসপাতালে পৌঁছালো এবং তার মায়ের হাত ধরে অঝরে কাঁদতে লাগল। সে ভাবল যদি সে সেই অপরিচিতদের সাহায্য না করত তবে হয়তো আজ তার মাও তার সাথে থাকত না। পরের সকালে লীনার মেসেজ এলো যে আদালত কিশোরের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করার আদেশ দিয়েছে। শহর আগের মতোই কোলাহলে পূর্ণ ছিল, কিন্তু করণের জন্য এখন সব কিছু বদলে গেছে। একটি সাধারণ বাইক ট্যাক্সি চালক যে তার সততা ছাড়েনি, সে শহরের সবচেয়ে বড় অপরাধীদের কারাগারে পৌঁছে দিয়েছে। সে তার পুরনো মোটরসাইকেলের পাশে বসে রইল এবং তার কেরিয়ারে লাগা সেই আঁচড়ের দাগটি দেখতে লাগল। সে সিদ্ধান্ত নিল যে সেই দাগটি কখনো মুছবে না, কারণ এটি তাকে সবসময় মনে করাবে যে একটি ছোট ভালো কাজও কারো পুরো পৃথিবী বদলে দিতে পারে। তখনই নিতার একটি মেসেজ এলো, কাল আমি কোর্টে যাচ্ছি সব কিছু শেষ করার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। করণ হাসল এবং সে কোনো উত্তর দিল না।
অন্যদিকে জেলের কুঠুরিতে কিশোর একা বসে মেঝের দিকে তাকিয়েছিল। একজন পুলিশ অফিসার তার সামনে সেই ব্যাংক স্টেটমেন্ট এবং জাল উইলের কপি রেখে দিল। কিশোর কিছু বলল না, সে কেবল একটি দীর্ঘ ঠান্ডা শ্বাস নিল। হয়তো সে প্রথমবারের মতো বুঝতে পারল যে টাকা এবং ক্ষমতা সবকিছু কিনতে পারে, কিন্তু সত্যকে নয়। পরের সকালে নয়ডার জেলা আদালতে যখন চূড়ান্ত রায় শোনানো হলো, তখন আদালতের কক্ষ কানায় কানায় পূর্ণ ছিল। কিশোর এবং তার সঙ্গীদের অপহরণ ও প্রতারণার জন্য কঠোর সাজা শোনানো হলো। মিডিয়ার ক্যামেরার ফ্ল্যাশ লাইট জ্বলছিল। সেই লোকগুলো যারা একসময় শহরের মুকুটহীন রাজা ছিল, আজ তারা মাথা নিচু করে দাঁড়িয়েছিল। নিতা সাদা কাপড়ে এক কোনায় শান্ত হয়ে বসেছিল। করণ দেখল যে নিতার হাত সামান্য কাঁপছিল, কিন্তু তার মুখে এক সন্তোষ ছিল যে অবশেষে ন্যায় বিচার হয়েছে। রায়ের পর পুরো শহরে এক ইতিবাচক ঢেউ খেলে গেল। যেই নিউজ চ্যানেলগুলো আগে নিতার সম্পর্কে ভুল খবর দেখাচ্ছিল, তারা এখন ক্ষমা চাইল এবং করণকে এক নায়কের মতো উপস্থাপন করতে শুরু করল। অনেক সংবাদপত্র করণের সাক্ষাৎকার নিতে চাইল, কিন্তু সে সবাইকে বিনম্রভাবে না করে দিল। সে চাইছিল না যে তার এই মহৎ উদ্যোগকে একটি তামাশা বানানো হোক। লীনা তাকে বলল, ন্যায় বিচার মানে কেবল অপরাধীকে শাস্তি দেওয়া নয়, বরং মানুষের আইনের ওপর বিশ্বাস ফিরিয়ে আনাও। আর করণ অনুভব করল যে এখন তার প্রতিবেশীদের চোখে তার জন্য এক আলাদা সম্মান ছিল। এক সপ্তাহ পর যখন জীবন আবার স্বাভাবিক হচ্ছিল, নিতা করণের মায়ের সাথে দেখা করতে হাসপাতালে পৌঁছালো। সে কোনো নিরাপত্তারক্ষী বা আড়ম্বর ছাড়াই এসেছিল। করণের মা তাকে দেখে খুব আবেগপ্রবণ হয়ে উঠলেন এবং তার হাত ধরে ফেললেন। তিনি বললেন, মা, আমার গর্ব হচ্ছে যে আমার ছেলে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছে। নিতা খুব শালীনতার সাথে উত্তর দিল, আন্টি, এটা আপনারই শিক্ষা যে করণ এত নির্ভীক এবং সৎ। নিতা চুপিসারে হাসপাতালের সমস্ত বিল মিটিয়ে দিল এবং তার রসিদ টেবিলে রেখে দিল। সেই সব কিছু এত সম্মানের সাথে করল যে করণ টেরই পেল না। যখন তার মা পুরোপুরি সুস্থ হয়ে বাড়ি ফিরে এলেন, তখন করণ আবার তার বাইক ট্যাক্সি চালানো শুরু করল। দীপক তার বাইকে একটি নতুন রিফ্লেক্টর লাইট লাগিয়ে দিল, যাতে সে রাতেও নিরাপদে থাকে। সে সেই গলিগুলো দিয়েই যেত যেখানে মানুষ এখন তাকে হেসে নমস্কার করত। একদিন লীনা তাকে একটি নতুন প্রজেক্টের কথা জানালো, যার নাম সেফ নয়ডা, এবং যা নিতা শুরু করেছিল। এই পরিকল্পনার আওতায় শহরের অন্ধকার গলিগুলোতে সোলার লাইট এবং সিসিটিভি ক্যামেরা লাগানো হবে। নিতা চাইছিল যে করণ এই প্রজেক্টের নেতৃত্ব দিক, কারণ সে শহরের প্রতিটি গলিকে ভালো বুঝত। করণ প্রথমে দ্বিধা করলেও নিতা বলল, তুমি আমার প্রাণ বাঁচিয়েছ, এখন তুমি আরও অনেক মানুষের প্রাণ বাঁচাতে পারো। করণ রাজি হয়ে গেল এবং প্রজেক্টের উদ্বোধনের দিন সে তার প্রথম ছোট একটি ভাষণ দিল। সে কিছুটা ঘাবড়েছিল, কিন্তু সে মন থেকে বলল, আমি কোনো বড় মানুষ নই, কিন্তু আমি বিশ্বাস করি যে যদি আমরা বিপদে পড়া কোনো ব্যক্তির সাহায্যের জন্য মাত্র 2 মিনিট দাঁড়াই, তবে আমরা অনেক দুর্ঘটনা এড়াতে পারি। পুরো হল হাততালির শব্দে ভরে গেল। প্রজেক্ট দ্রুত শুরু হলো। করণ দেখাশোনা করত, দীপক কারিগরি কাজ দেখত, আর মায়া ডেটা ম্যানেজ করত। যখনই করণ সেই নতুন আলোকিত গলিগুলো দিয়ে যেত, সে এক অসীম শান্তি অনুভব করত। সেই ধ্বংসস্তূপ যেখানে একসময় নিস্তব্ধতা আর ভয় ছিল, এখন সেখানে আলো থাকে। প্রতি সপ্তাহান্তে করণ সেই পুরনো ট্যাঙ্কের কাছে অবশ্য যেত এবং সেটাকে দেখত। সে এখনও সেই পুরনো দড়িটি যত্ন করে রেখেছিল, যা দিয়ে সে নিতাকে বের করেছিল। এক সন্ধ্যায় নিতাও সেখানে এলো এবং তারা দুজনে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল। নিতা বলল, করণ, আমার মনে হতো যে ভালো মানুষ শুধু গল্পেই থাকে, কিন্তু তুমি আমার ভাবনা বদলে দিয়েছ। করণ হাসল এবং বলল, ম্যাম, ভালো মানুষ আমাদের আশেপাশেই থাকে, শুধু কখনো কখনো তাদের দারিদ্র্য তাদের ভালোত্বকে ঢেকে দেয়। তখনই একটি ছোট বাচ্চা তার সাইকেল দিয়ে সেখান দিয়ে গেল এবং করণকে দেখে হাত নাড়ালো। তাকে দেখে করণের মনে হলো যে ন্যায় বিচার কেবল আদালতে নয়, বরং এই ছোট ছোট খুশির মুহূর্তগুলোতেও থাকে। লীনা প্রায়ই বলতো যে ন্যায় বিচারের আসল মানে কাউকে শুধরানোর সুযোগও দেওয়া, আর মায়া সেই সুযোগের পুরো সদ্ব্যবহার করেছিল। কয়েক মাস পর কিশোর এবং অর্জুনের সাজার ওপর চূড়ান্ত মোহর লেগে যায় এবং তাদের সম্পত্তি সরকার বাজেয়াপ্ত করে নেয়। নিতা এই বিষয় নিয়ে খুশি ছিল না, সে কেবল এই বিষয় নিয়ে সন্তুষ্ট ছিল যে মন্দের বিনাশ হয়েছে। সে তার পুরো মনোযোগ এখন সমাজ সেবা এবং নতুন প্রযুক্তির ওপর লাগিয়ে দিয়েছে। করণ এখনও তার পুরনো বাইক ট্যাক্সিকেই ভালোবাসত এবং সেটাই চালাতে পছন্দ করত। এক সন্ধ্যায় যখন প্রজেক্টের প্রথম অংশ শেষ হলো, তখন পুরো টিম রাস্তার ধারে চা খাচ্ছিল। দীপক মজা করে বলল, ভাই, আমরা করে দেখিয়েছি। মায়া ধীরে বলল, আজ আমি বুঝতে পারলাম যে সত্যের সাথে বেঁচে থাকাই আসল শান্তি। করণ তাদের সবার চোখে জ্বলজ্বল করা সেই বিশ্বাস দেখল এবং তার মনে হলো যে এখন সে একা নয়।
পরের দিন নিতা তাদের সবাইকে একটি নতুন আমন্ত্রণ পাঠালো, যা প্রজেক্টের পরবর্তী ধাপের জন্য। যখন শহরের প্রধান অডিটোরিয়ামে এক বড় অনুষ্ঠান হলো, তখন করণের নাম বড় সম্মানের সাথে নেওয়া হলো। সে মঞ্চে গিয়ে কেবল এটুকু বলল, যদি আমরা সবাই মিলে একে অপরের হাত ধরি, তবে কোনো অন্ধকারই আমাদের হারাতে পারবে না। বছরের শেষ দিন করণ তার মাকে নিয়ে সেই পুরনো রাস্তা দিয়ে গেল, যা এখন একটি সুন্দর পার্কে পরিণত হয়েছে। তার মা তার হাত চাপলেন এবং হাসলেন। তিনি বললেন, দাদা, সেদিন যদি তুই ভয় পেয়ে পালিয়ে যেতিস, তাহলে আজ এই সব কিছু হতো না। করণ কেবল এটুকু বলল, মা, ওটা তো আমার কর্তব্য ছিল। দূরে কোথাও নিউজ চ্যানেলে নিতা একটি নতুন ফান্ড ঘোষণা করছিল, যা গরিবদের সাহায্যের জন্য। সে টিভির পর্দা থেকে সরে জানালার বাইরে সেই রাস্তার দিকে তাকিয়েছিল, যেই রাস্তা দিয়ে করণ তার মাকে নিয়ে যাচ্ছিল। যেই নতুন বছরের ঘণ্টা বাজল, করণ তার বাইক থামালো এবং আকাশে আতশবাজি দেখল। সে অনুভব করল যে নয়ডার রাস্তায় এখন আগের চেয়ে অনেক বেশি নিরাপদ মনে হচ্ছে, কারণ এখন মানুষ একে অপরের সাহায্যের জন্য থামতে শিখে গেছে। করণ তার পুরনো বাইক স্টার্ট করল এবং এগিয়ে গেল। ইঞ্জিনের শব্দের মাঝে তার মনে কেবল একটি ভাবনা ছিল, যে ভালো কাজ কখনো বৃথা যায় না। সে জানত যে আলোর একটি ছোট কিরণও গভীরতম অন্ধকারকে দূর করতে পারে। এই গল্পটি একজন সাধারণ চালক এবং একজন ধনী মহিলার ছিল না, বরং এই গল্পটি ছিল অটুট বিশ্বাস এবং নিঃস্বার্থ ভালোবাসার, যা চিরকাল মানুষের হৃদয়ে বেঁচে থাকবে। প্রিয় দর্শক, আপনারা এই গল্পটি পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানান। আপনাদের করণ এবং নিতার এই অনুপ্রেরণাদায়ক গল্প কেমন লাগলো? আপনারাও কি বিশ্বাস করেন যে নিঃস্বার্থভাবে করা সাহায্য কখনো বৃথা যায় না? আমাদের ঈশ্বরের কাছে এই প্রার্থনাই যে আপনারা এবং আপনাদের পরিবার সবসময় সুস্থ, সুখী এবং নিরাপদে থাকুন। যদি আপনাদের কাছেও এমনই কোনো সত্য বা আকর্ষণীয় গল্প থাকে যা আপনারা পৃথিবীর সাথে ভাগ করে নিতে চান, তাহলে দয়া করে আমাদের অবশ্যই জানান। আপনাদের গল্প অন্যের জীবনে আলো ভরতে পারে। আমাদের সাথে যুক্ত থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।